আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ার কর্তৃক আয়োজিত আমাদের আজকের স্পেশাল অনলাইন সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের সেশনের যে টপিক সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল বিসিএস নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত কিন্তু সরকার ঘোষণা করেছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সহকারী উপদেষ্টা এবং আমাদের একজন ডিরেক্টর তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে স্পেশাল বিসিএস এর মাধ্যমে 2,000 চিকিৎসক কিন্তু অতি শীঘ্রই নিয়োগ হবে। তো সেই স্পেশাল বিসিএস এর সিলেবাস কিরকম হতে পারে, আমাদের প্রিভিয়াস যে স্পেশাল বিসিএস তার উপর ভিত্তি করে আমরা আলোচনা করার উদ্দেশ্যে আমাদের এখানে আমরা জড়ো হয়েছে। আমি ডাক্তার মোহাম্মদ আসিফ ইকবাল, সবাইকে আমাদের সেশনে স্বাগত। তো শুরুতেই আমরা যেটা আলোচনা করব, আমাদের কোশ্চেন সলভ সেশনে যাওয়ার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে স্পেশাল বিসিএস, বিগত স্পেশাল বিসিএস 42তম স্পেশাল বিসিএস এর শিক্ষাগত যোগ্যতা বা রিকোয়ারমেন্ট কি ছিল, সিলেবাস কি ছিল, সে বিষয়টা নিয়ে। তো খেয়াল করেন, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনার মিনিমাম হচ্ছে এমবিবিএস থাকতে হবে। তো এখন আপনাদের যে কোশ্চেনটা আপনাদের হচ্ছে যে অ্যারাইজ করে সেটা হচ্ছে যে অনেকেই এমবিবিএস পাশ করেছেন কিন্তু এখনো ইন্টার্নশিপ কমপ্লিট হয় নাই, তারা কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো সেটা হচ্ছে যে আসলে নির্ভর করবে যে সার্কুলারটা কখন প্রকাশিত হয়। যদি সার্কুলার প্রকাশিত হওয়ার সময় আপনি এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারও প্রয়োজন নেই, আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করেছেন, আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। অর্থাৎ আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা সেটা তো রেজাল্ট দেওয়ার পরে বোঝা যাবে, কিন্তু আপনি পরীক্ষাটা দিয়েছেন, তাহলেই আপনি অ্যাপিয়ার্ড। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন দেখবেন যে একটা অপশন আসবে যে অ্যাপিয়ার্ড, মানে আপনি পরীক্ষায় বসেছেন। সেই অপশনে ক্লিক করে আপনি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবেন। তো কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি যে একটা বিসিএস এর প্রিলিমিনারির পরে, যেহেতু স্পেশাল বিসিএস রিটার্ন হয় না, নর্মালি 42-এ হয়নি, 39-এ হয়নি, প্রিলিমিনারির পরে ভাইবার পরে পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগ হতে হতে কিন্তু প্রায় 2 বছর, 1.5 থেকে 2 বছর সময় লেগে যায়। তো 2 বছরের মধ্যে আপনি যদি একবার অ্যাপিয়ার হন, এটা তো আশা করাই যায় যে আপনার ইন্টার্নশিপটা কমপ্লিট হয়ে যাবে চাকরিতে প্রবেশ করতে করতে। সুতরাং আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করলেই আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনাদের এই একটা কনফিউশন আমরা ক্লিয়ার করতে পেরেছি। সেকেন্ড যে আমাদের ইস্যুটা সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ তো আমরা এখনো জানি না, সেটা যেদিন সার্কুলার প্রকাশিত হবে। অনেকেই কোশ্চেন করেন যে পরীক্ষাটা কবে হবে, কবে হবে। তো পরীক্ষাটা কবে হবে এটা এই মুহূর্তে বলাটা কারো পক্ষেই সম্ভব না। কেন? কারণ হচ্ছে যে এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার পরে এবার স্বাস্থ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠাবে যে আমাদের 2,000 ডক্টর নিয়োগ করা প্রয়োজন। জনপ্রশাসন মন্ত্রণালয় এবার পিএসসি কে চিঠি পাঠাবে যে হ্যাঁ আমি 2,000 ডক্টর নিয়োগ দিব, তোমরা পরীক্ষাটা কন্ডাক্ট করো। তারপরে পিএসসি সার্কুলার দিবে। তো পিএসসি যখন সার্কুলার দিবে তার আগে কিন্তু পরীক্ষার সম্ভাব্য তারিখ জানার কোনো উপায় নেই। তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর কি ব্যাপারটার জন্য। দেন আসেন যে আমাদের পরীক্ষা পদ্ধতিটা। তো আমরা বিগত পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে পরীক্ষায় আমাদের এমসিকিউ পরীক্ষা হবে প্রথমে, এবং এমসিকিউ পরীক্ষায় মার্ক থাকে 200। এই 200 মার্কের মধ্যে 100 মার্ক থাকবে হচ্ছে জেনারেল, মানে জেনারেল বলতে আমরা যেটাকে বলছি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ, সেটাই আর কি। আর বাকি 100 মার্ক থাকবে কি? 100 মার্ক থাকবে হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের মধ্যে আবার কি থাকবে? অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন, এই 4টা সাবজেক্ট। এই 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন, কাট মার্ক পাবেন, তারা পরবর্তীতে একটা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যে ভাইবা ভাইবা পরীক্ষার মার্ক হবে 100। এই মোট 300 মার্কের মধ্যে আমার তো 2,000 ডাক্তার নিবে, তাইলে প্রথম 1 থেকে 2,000-এর মধ্যে যারা থাকবেন শেষ পর্যন্ত তারাই হচ্ছে যে স্বাস্থ্য ক্যাডারে তারা হচ্ছে চাকরি করার সুযোগ পাবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব আমার যে মার্ক ডিস্ট্রিবিউশন। তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করেন, আমি প্রথমেই বলছি যে মেডিকেল সায়েন্স আমার 100, মেডিকেল সায়েন্সে 100। সে 100-র মধ্যে কি আছে আমরা আবার আসবো। আগে আমরা জেনারেল অংশটা আমরা দেখে নিই। জেনারেলের যে 100 মার্ক, তার মধ্যে বাংলা হচ্ছে 20। আমি যদি এটাকে আরেকটু ভাঙি তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাংলা সাহিত্য, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা সাহিত্য থেকে মার্ক একটু কম থাকে, তুলনামূলক পার্সেন্টেজটা কম থাকে। এখানে আমরা বিগত দুইটা পরীক্ষা যেরকম দেখেছি যে বাংলা সাহিত্যে মার্ক থাকে 5 মার্ক, 4-5টা কোশ্চেন বা 5-6টা কোশ্চেন থাকে। আর ব্যাকরণ থেকে বাকি 15টা প্রশ্ন থাকে। ইংরেজি তো একই রকম। ইংরেজির মধ্যে ইংলিশ লিটারেচার থেকে থাকে হচ্ছে আপনার আহ 5 মার্কের মতো। আর হচ্ছে ইংলিশ যে গ্রামার,
গ্রামার থেকে থাকে হচ্ছে বাকি যে আমার 15 মার্ক সেটা। বাংলাদেশ বিষয়াবলী থেকে থাকবে হচ্ছে 20 মার্ক। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে থাকবে হচ্ছে 20 মার্ক। অর্থাৎ এই দুইটা মিলেই তো আমরা সাধারণ জ্ঞান বলতে তো আমরা এটাই বুঝি, হ্যাঁ। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান, একটা হচ্ছে বাংলাদেশের বাইরে পুরো বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান। এই মোট সাধারণ জ্ঞান থেকে আমার থাকবে হচ্ছে 40 মার্ক। এরপরে আমার কত হইলো? 20, 20, 40, মানে 80 মার্ক কিন্তু আমার শেষ। বাকি 20 মার্ক থাকবে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি, আসলে মেন্টাল অ্যাবিলিটিকে আমরা সবসময় ম্যাথের সাথে হচ্ছে যে আমরা মানে যুক্ত করেই আমরা পড়াশোনাটা করে থাকি। ওইখানে মূলত কিছু ধাঁধা টাইপের কোশ্চেন থাকে, হ্যাঁ। যেমন হচ্ছে যে এই বছরে কতটা শুক্রবার হবে, ঘড়ির তারিখ, একটা উল্টা ছবি দেওয়া থাকে, যে এটা হচ্ছে যে সঠিকভাবে কি হবে। আপনারা কোশ্চেন দেখলে আপনারা বুঝবেন, বা আমাদের সাথে থাকলে কি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার টোটাল কত হলো? আমার এই 100 হচ্ছে জেনারেল মার্ক, আর বাকি 100 হচ্ছে কি আমার প্রিলিমিনারি পরীক্ষা মেডিকেল সায়েন্স। এবার আমরা দেখি যে মেডিকেল সায়েন্সের ব্রেকডাউন না ওইরকম ব্রেকডাউন দেওয়া হয় নাই, কিন্তু আমরা যেটা আহ, বিগত পরীক্ষাগুলা থেকে আমরা যেটা দেখেছি, যে এই 100 মার্কের মধ্যে আমরা চারটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? চারটা ভাগে। একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি, একটা হচ্ছে প্যাথোলজি। তো এখানে মাইক্রোবায়োলজির কথাটা আলাদা করে বলা নাই, কিন্তু মাইক্রোবায়োলজির টপিক গুলা কিন্তু এই প্যাথোলজির সাথে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা ভাইরোলজি, মাইকোলজি, ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি, এগুলা মূলত কিসের, কোন সাবজেক্টের টপিক? এগুলা কিন্তু মাইক্রোবায়োলজির টপিক, কিন্তু এগুলাকে প্যাথোলজির সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি যে প্যাথোলজি প্লাস মাইক্রোবায়োলজি। এর বাইরে হচ্ছে ফোর্থ সাবজেক্ট হচ্ছে আমাদের মেডিসিন। তাহলে এই চারটা সাবজেক্ট মিলে আমার মার্ক কত থাকবে? আমার মার্ক থাকবে হচ্ছে চারটা না, অ্যাকচুয়ালি যেহেতু মাইক্রোবায়োলজি আছে, 5টা সাবজেক্ট মিলে আমার হচ্ছে এখান থেকে 100 মার্কের পরীক্ষা কিন্তু আমার অনুষ্ঠিত হবে। দেন আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা চলে আসি যে আপনাদেরকে এই যে পরীক্ষাটা আমরা কিভাবে সহযোগিতা, আমরা জেনেসিস বিসিএস কে আর কিভাবে সহযোগিতা করতে পারি। দেখেন, টোটাল সিট সংখ্যা হচ্ছে 2000। সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। পরীক্ষাটা হয়তো অনুষ্ঠিত হবে, হয়তো আজকে থেকে, আমি বলতে পারতেছি না, এক্সাক্ট বলা এই মুহূর্তে সম্ভব না। আমরা একটা অনুমান করতে পারি যে হয়তো 9 মাস পরে। তো এই 9 মাসের মধ্যে কিন্তু আপনি কিন্তু একা না। এই 2000 পরীক্ষার জন্য আমার এই মুহূর্তে সুইটেবল ক্যান্ডিডেট আছে 40 থেকে 50 হাজার। আপনারা দেখেন, প্রত্যেক বছর বাংলাদেশে বর্তমানে 1000 এমবিবিএস গ্রাজুয়েট কিন্তু পাশ করছে, সরি 10,000 এমবিবিএস গ্রাজুয়েট পাশ করছে। তাহলে একজন এমবিবিএস যখন পাশ করে তখন তার এভারেজ বয়স যদি আমি 25ও ধরি, 25 বছর বয়সে মনে করেন যে একজন এমবিবিএস পাশ করে বা পরীক্ষা দেয়। এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন কত বছর পর্যন্ত? আমাদের এখন পর্যন্ত সরকারি নিয়ম হচ্ছে 32 বছর, কিন্তু আমাদের কিছু চিকিৎসক ভাইরা অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন যে 34 বছরে এটাকে উন্নীত করার জন্য। এবং আমাদের সম্মানিত স্যার সাইদুর রহমান স্যার, তিনি কিন্তু অলরেডি এটা ঘোষণা দিয়েছেন। কিন্তু এটা অবশ্যই আইন হিসেবে পাশ হইতে হবে, কিন্তু তিনি এটার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। সুতরাং 34 হইতে পারে, এটা এই মুহূর্তে কনফার্ম করে বলা যাচ্ছে না, কিন্তু আমরা তাদের সাফল্য, আমাদের যে ভাইরা আন্দোলন করছেন তাদের সাফল্য আমরা কামনা করি। তো 32ও যদি আমরা ধরি, তাহলে 25 থেকে 32 পর্যন্ত কিন্তু 7টা সেশন। এই 7টা সেশনে 70,000 ডাক্তার। আমি ধরলাম যে 20,000 অ্যাপ্লাই করবেন না, তারা বিসিএস এ যাবেন না, তারা হচ্ছে বিদেশে চলে যাবেন বা প্রাইভেট সেক্টরে থাকবেন, তাহলেও কিন্তু 50,000 আমার সুইটেবল ক্যান্ডিডেট কিন্তু থাকবে। এবং আমাদের বিগত বিসিএস গুলাতে 40,000-এর মতো পরীক্ষার্থী ছিল, এবার হয়তো বাড়ার সম্ভাবনাই বেশি। সুতরাং এই 50,000-এর সবাই কিন্তু বসে থাকবে না, তাই না? আপনি হয়তো ভাবতেছেন যে আমার একটা পোস্ট গ্রাজুয়েশন হয় নাই, আমি মাত্র এমবিবিএস পাস করছি, আমি তো তাদের চেয়ে পিছায় থাকবো। কিন্তু এই 9 মাসে দেখবেন যে আপনারই কলিগ আপনার সাথেই এমবিবিএস পাস করেছে অথবা পরীক্ষা দিয়েছে, সে কিন্তু পড়াশোনা করে ঠিকই কিন্তু তার হয়ে যাবে। তো সুতরাং 9 মাস একটা দীর্ঘ সময়, যারা পড়াশোনা করবেন এটার জন্য কোনো মানে এক্সট্রা অর্ডিনারি হওয়ার প্রয়োজন নাই, একদম বেসিক 200 মার্কের মধ্যে যারা 100, 110 পাবেন তারাই কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন, হ্যাঁ। খুব এক্সট্রা অর্ডিনারি, আপনার 180, 90 পাওয়ার প্রয়োজনই নাই। 100, 110 পাবেন, আপনার হয়ে যাবে। 100, 110 পাওয়ার জন্য আপনার যে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে একদমই প্রয়োজন নেই। 100, 110 পাইতে একদম কমন যে বেসিক নলেজ থাকলেই যথেষ্ট। সুতরাং এই 9 মাসে অনেকেই কিন্তু সেটা, আপনাদের বন্ধু বান্ধব অনেকেই কিন্তু অ্যাচিভ করে ফেলবেন। তো আপনিও যেন অ্যাচিভ করতে পারেন, সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমরা কিছু জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে ব্যাচ নিয়ে এসেছি। দেখেন, আপনারা বলতে পারেন যে এখনো সার্কুলার আসে নাই, এখনো কেন ব্যাচ শুরু করে দিচ্ছেন। আসলে ভাই, এটা আপনাদেরই লাভ, তাই না?
এখানে আপনারা ভোট যদি ভর্তি হন আপনি বাকিদের চেয়ে একটু আগায় থাকলে, তাই না? একটা হচ্ছে যে আপনি, অনেকে মনে করেন যে সার্কুলার আজকে আজকে থেকে, আমি কথার কথা বললাম যে 2 মাস পরে, আজকে থেকে 2 মাস পরে সার্কুলারটা প্রকাশিত হবে। তো 2 মাস পরে আপনি শুরু করলেন, তাইলে আপনি 2 মাস পরে কত থেকে শুরু করবেন? জিরো থেকে। আর আজকে থেকে যে ছেলেটা বা যেই আপুটা পড়া শুরু করবে সেই 2 মাসে হয়তো 20%, 20% প্রিপারেশন তার হয়ে গেছে, মানে 200-র মধ্যে তার হয়তো 40 মার্কের প্রিপারেশন নেওয়া শেষ। তাইলে আজকে থেকে 2 মাস পরে আপনি যখন জিরো থেকে শুরু করবেন, সে কিন্তু অলরেডি 40 থেকে শুরু করবে। তাহলে মেইন পরীক্ষায় কার ভালো করার সম্ভাবনা বেশি থাকবে? এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর কি, হ্যাঁ। তো সুতরাং আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমরা হচ্ছে কয়েকটা ব্যাচ নিয়ে এসেছি। এটার মধ্যে থাকবে আমার কমপ্লিট একটা প্যাকেজ থাকবে, অর্থাৎ জেনারেলের 100 মার্ক, মেডিকেল সায়েন্সের 100 মার্ক, 200 মার্কের জন্য এক ধরনের ব্যাচ আছে আমার। সেটা হচ্ছে যে কমপ্লিট আমার জেনারেল প্লাস মেডিকেল সায়েন্স ব্যাচ। এখানে মোট 60টা ক্লাস থাকবে, 60+, অ্যাকচুয়ালি 63টা ক্লাস। প্রতিটা ক্লাসের পরে ক্লাস টেস্ট থাকবে, রিভিউ এক্সাম থাকবে, সলভ ক্লাস থাকবে। আমাদের যেই ক্লাস টেস্ট আমরা পরীক্ষা নিব, পরীক্ষায় তো আপনাদের সবকিছু তো আপনি পারবেন না, তাই না? কিছু কোশ্চেন থাকবে যেটা হয়তো ক্লাসেও আলোচনা করা হয়নি, সেটা সলভ করার জন্য, কনফিউশন ক্লিয়ার করার জন্য আবার সলভ ক্লাসও থাকবে প্রত্যেকটা ক্লাস টেস্টের পরে। তারপরে হচ্ছে যে মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, এগুলো তো থাকবেই। তো এটা এক ধরনের ব্যাচ আছে, এটা বোথ অনলাইন অফলাইন দুই ভাবেই হবে। আরেক ধরনের ব্যাচে অনেকে হয়তো এর আগে 45, 46, 47 অলরেডি জেনারেল বিসিএস পরীক্ষা দিয়েছেন, তার প্রিপারেশন আছে, আমাদের সাথেও হয়তো আমাদের ব্যাচে ছিলেন। কিন্তু যেহেতু এর মধ্যে 42-এর পরে আর স্পেশাল বিসিএস হয় নাই, তার মেডিকেল সায়েন্স অংশটা পড়া হয়নি, তো তারা চাইলে শুধু মেডিকেল সায়েন্সের ব্যাচেও ভর্তি হতে পারবেন। এখানে মোট 30+ ক্লাস হবে, একই রকম ক্লাস টেস্ট, সলভ ক্লাস, রিভিউ এক্সাম, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট একই রকম। এর বাইরে অনেকে আছেন যে যারা মনে করেন যে লাইভ ক্লাস করা সম্ভবই না, একদম প্রত্যন্ত এলাকায় ডিউটি করেন, সাতক্ষীরায় ডিউটি করেন, রংপুরে ডিউটি করেন, নোয়াখালীতে, কক্সবাজারে ডিউটি করেন, তার পক্ষে হচ্ছে ডিউটির ফাঁকে ফাঁকে ক্লাস করাটা সম্ভব না, লাইভ ক্লাস করা। তাদের জন্য প্রিমিয়াম রেকর্ড ব্যাচও আমাদের কিন্তু থাকবে, অর্থাৎ হচ্ছে তিনি জাস্ট নিজের সুবিধা মতো সময় রেকর্ড ক্লাসটা করে নিবেন। তো সব রকমের ব্যাচ থাকবে। যারা অফলাইনে কাটা বনে আসা সম্ভব, তারা মনে করেন যে অনলাইনে তো আসলে মানে ভিজুয়াল যে একদম ইন্টারাকশনটা সেটা সম্ভব না, তো অফলাইনে এসেও আমাদের সেন্টারে, বিসিএস সেন্টারে একদম কাটাবন মোড়েই করার সুযোগ আছে, হ্যাঁ। তো এটার ব্যাচ লিঙ্ক আপনারা পেজে পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 26শে মার্চ আমাদের ওরিয়েন্টেশন হবে। 26শে মার্চের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য একদম এককালীন 25% ডিসকাউন্ট থাকবে অ্যাডমিশনে, আর্লি বার্ড অফারের অধীনে। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের আজকের দিনের যে মূল সেশন, অর্থাৎ 42তম স্পেশাল বিসিএস, সর্বশেষ যে স্পেশাল বিসিএস, সেটার মেডিকেল সায়েন্স অংশের আমরা কোশ্চেন সলভ করব, হ্যাঁ। শুধু মেডিকেল সায়েন্স, মানে 100 মার্কের কোশ্চেন সলভ করব। বাকি 100 যে জেনারেল অংশ সেটা আরেকদিন সলভ করবো, একদিনে 200 মার্ক করলে আসলে ব্যাপারটা আপনাদের জন্য একটু ক্লামজি হয়ে যায়, তাই না? তো এই 100 মার্কের মধ্যে আমি আবারও বলি, আমার 4টা মূল সাবজেক্ট। একটা হচ্ছে অ্যানাটমি, অ্যানাটমি ফিজিওলজি। একটা হচ্ছে ফিজিওলজি, একটা হচ্ছে প্যাথো প্লাস মাইক্রো, প্যাথো প্লাস মাইক্রো, আরেকটা হচ্ছে মেডিসিন। তো এখানে যে আপনার মার্ক ডিস্ট্রিবিউশনতে যে এক্সাক্ট 4 ভাগেই হবে, মানে 25-25 করেই হবে, ব্যাপারটা এমন না। অনেক সময় দেখা যায় এখান থেকে 22 আসলো, এখান থেকে হচ্ছে 28টা কোশ্চেন আসলো, হ্যাঁ, এরকম হতে পারে। মানে এক্সাক্ট যে 25টা করেই হবে এমনটা মেনটেন হয় না সবসময়, হ্যাঁ। আর আপনাদের অনেকেরই একটা খুব মানে ভয় কাজ করে যে ভাই অ্যানাটমি তো খুব কঠিন, অ্যানাটমি এত ভাস্ট একটা জিনিস, এত কঠিন জিনিস, আমি কিভাবে পড়বো? এইখানে আজকে যখন আমরা কোশ্চেন সলভ করবো আপনারাই দেখবেন যে কোশ্চেন টোটাল কয়টা, 100টা, তার মধ্যে 50টা কোশ্চেন অন্তত এমন আসে যেটা খুবই বেসিক, খুবই বেসিক, মানে একদম এমবিবিএস লেভেলের নলেজ। কারণ কি? কারণ সরকার যে 2000 ডাক্তার নিবে, সরকার তো সব পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা বা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে থাকা ডাক্তার নিবে না। সরকার তো ফ্রেশ গ্রাজুয়েট, যে মাত্র এমবিবিএস পাস করছে তাকেও নিতে চায়। তো তাকে নিতে চাইলে তো খুব ডিপ কোশ্চেন করলে তো সে পারবেই না। এই জন্য সরকার 50টা অন্তত কোশ্চেন খুব সিম্পল, যেটা যে এমবিবিএস পাস করছে এই পড়া পড়েই আপনারা পাস করছেন, 50টা কোশ্চেন অন্তত আপনারা চিনা চিনা মনে হবে যে আরে এটা তো আমি পড়ছি বা একবার পড়লেই আমি পারবো। এরপরে 20টা বা 25টা কোশ্চেন এমন আসবে যেটা হচ্ছে একটু কঠিন, মানে যারা একটু ভালোভাবে পড়বে, আমাদের সাথে থাকবে, ক্লাসগুলো ফলো করবে, তারা এই 25টা কোশ্চেনও পারবে। সুতরাং দেখা যাচ্ছে যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে আমরা অন্তত 75%
কোশ্চেন যেন অ্যান্সার করতে পারেন সেই প্রিপারেশনের বেইজ আমরা করে দিব একদম। আমাদের সাথে থাকলেই হবে, আমরা যা পড়াবো সেটা পড়লেই হবে। আর বাকি যে লাস্ট 25%, এটা অবশ্যই একটু ডিপ নলেজ তো থাকবেই, কারণ আপনি 200-তে 200 পেরে গেলে তো আপনি এক্সট্রা অর্ডিনারি, তাই না? তো সুতরাং 25% কোশ্চেন একটু ডিপ করা হবে, যে যারা একদম টপ, আমার 1%, 2%, হ্যাঁ, অনার্স পাওয়া স্টুডেন্ট বা হচ্ছে গোল্ড মেডেল পাওয়া স্টুডেন্ট, তাদের জন্য তো আমার কিছু রাখতে হবে যেন তারা নিজেদেরকে বাকিদের চেয়ে একটু আলাদা করার সুযোগ পায়। কিন্তু আপনার কিন্তু চান্স পাইতে হলে ওই 25% না পারলেও চলবে। আপনি টোটাল 120 টার্গেট করবেন। 120 টার্গেট করে যদি আপনি 120-এর আশেপাশে পান, আপনার কিন্তু শিওর, আপনি ধরে রাখেন যে আপনার প্রিলিমিনারিতে অন্তত আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। একদম কমন জিনিস, বেসিক জিনিস পারলেই আপনার হবে, আমাদের সাথে থাকলেই হবে। সেটাই আমরা আলোচনা করতেছি। কোশ্চেন দেখলে আমার মনে হয় ব্যাপারটা আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে। দেখেন প্রথম যে কোশ্চেন, আচ্ছা সলভ করার আগে আরেকটা বলেন, আমি নিজে কিন্তু কি সর্বরোগ বিশেষজ্ঞ তো না, তাই না? মানে হচ্ছে যে অ্যানাটমি, ফিজিও, প্যাথো, মাইক্রো, মেডিসিন সব বিষয়ে যে আমি সমানভাবে জানি, ব্যাপারটা তো এমন না। হ্যাঁ, হয়তো আমিও এরকম একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাদের সামনে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। তো সব বিষয়ে আমার একদম মানে বেসিক নলেজটা আছে, ডিপ নলেজ নাই। আপনাদের ক্লাস যারা নিবেন প্রত্যেকটা বিষয়ে, তিনি হচ্ছে ওই সাবজেক্টে ক্লাস নিয়ে দীর্ঘদিন ধরে ক্লাস নিয়ে অভিজ্ঞ, ওই সাবজেক্টে তাকে বিশেষজ্ঞ, যেমন অ্যানাটমির বিশেষজ্ঞ যিনি, উনি অ্যানাটমির বিষয়ে ক্লাস নেবেন। যিনি ফিজিওলজি ক্লাস নিতে অভিজ্ঞ, তিনি ফিজিওলজির ক্লাস নেবেন। তো সুতরাং আমি যখন আজকে সলভ করব, আমার নিজের কিন্তু কিছু ঘাটতি আছে বিভিন্ন সাবজেক্টে, সব সাবজেক্টে সমান দক্ষতা নেই। সুতরাং আমি আজকে আপনাদেরকে সব বুঝাই দিব না, জাস্ট আপনাদেরকে একটা কোশ্চেন গুলা কেমন আসে, কোথা থেকে আসে, এটা সম্পর্কে একটা ধারণা নিব। পরবর্তীতে আমাদের যখন সাবজেক্ট ভিত্তিক ক্লাস হবে, স্যার কিন্তু সুন্দর করে ব্যাখ্যা সহ কিন্তু কোশ্চেন গুলো আপনাদেরকে বুঝাই দিবেন। তো দেখেন প্রথম কোশ্চেনটা কি, মিডিয়াল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস গিভস রাইজ টু। দেখেন আপনাদের অ্যানাটমি নিয়ে আপনাদের খুব ভয় কাজ করে, অনেকেরই ভয়, আমার নিজেরও ভয় কাজ করতো, যেটা সত্যি কথা। যেহেতু আমি মেডিসিনে চলে গেছি, তো অ্যানাটমি সাবজেক্টে একটা দীর্ঘ একটা বিরতি পড়ে গেছে। কিন্তু মজার জিনিস হচ্ছে অ্যানাটমি থেকে যে কোশ্চেন গুলো আসে আপনারা খেয়াল করবেন, ম্যাক্সিমামে হচ্ছে যেগুলো ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ব্রাকিয়াল প্লেক্সাস আমরা সবাই জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তারপরে আসে যে আপনার অ্যাওর্টিক ওপেনিং, ডায়াফ্রামে কে কি পায়ার্স করে, গ্রেটার সায়াটিক ফোরামেন, তারপরে হচ্ছে ব্রড লিগামেন্টের কন্টেন্ট, অর্থাৎ যেগুলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনি নিজেও জানেন, পড়ার সময় আপনি বই যখন খুলবেন যে হ্যাঁ এটা তো ইম্পর্টেন্ট টপিক, আপনার কাছেও মনে হবে কোশ্চেন সেখান থেকেই আসে। যেমন ব্রাকিয়াল প্লেক্সাস আপনাদের ক্লাসে স্যাররা, আমাদের যে মেন্টররা সুন্দর করে পড়ায় দিবে, তারপর আপনাদের নিশ্চয় মনে আছে যে এদিকে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 থেকে আমার একটা ট্রাঙ্ক আসে, তারপর হচ্ছে সার্ভাইকাল 7 থেকে আসে, তারপর হচ্ছে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1, সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 হ্যাঁ থেকে হ্যাঁ আরেকটা। হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে যে আপনার যে ট্রাঙ্ক গুলো আসে, তার মধ্যে এটাকে আমরা বলবো যে ল্যাটেরাল ট্রাঙ্ক, এটা হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে মিডিয়াল। আমার পরীক্ষার কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে যে মিডিয়াল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কি কি আসে। সেখানে আমরা জানি যে আলটিমেটলি মিডিয়াল ট্রাঙ্ক থেকে এদিকে মিডিয়ান নার্ভ আসবে, তার মধ্যে মিডিয়াল ট্রাঙ্কের একটা অংশ আছে, দেন হচ্ছে আমার আলনার নার্ভ আসবে, দেন আমার এখানে যেটা অপশনে আছে দেখেন, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ আসবে। তো সুতরাং আপনারা তো যখন, আজকে না, আজকের কথা আমি বলতেছি না, যেদিন আপনারা বিসিএস পরীক্ষা দিতে যাবেন তার আগে আপনাদের ব্রাকিয়াল প্লেক্সাস অন্তত 20-30 বার পড়া হয়ে যাবে। সুতরাং এই কোশ্চেন আজকে আপনি না পারতে পারেন, কিন্তু যেদিন আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন, যদি আমাদের সাথে থাকেন বা যদি নাও থাকেন, যদি পড়াশোনা ঠিক মতো করেন, অবশ্যই আপনি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্যারাসাইট ইউজুয়ালি ক্রস লাং ডিউরিং দেয়ার লাইফ সাইকেল। দেখেন আমরা 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 যখন একটা মানে আমাদের শরীরে যেটাকে আমরা বলতেছি কি গোল ক্রিমি অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, সেটা যখন আমার শরীরে ঢুকে, প্রথমে তো সে যায় ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে যাওয়ার পরে সে কোনোভাবে কোনোভাবে ব্লাড সার্কুলেশনে চলে যায়, এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে যায়, লাঙে। লাঙের মধ্যেই তার কিন্তু একটা ম্যাচুরেশন হয়, তারপরে যখন এগে পরিণত হয় সে হচ্ছে স্পুটামের মাধ্যমে বের হয়ে আসে। ওই স্পুটামটা যখন আমি গিলে ফেলি, লাং থেকে স্পুটামের মাধ্যমে আমার মুখে আসলো, আমি যখন আবার গিলে ফেলি সে আবার ইন্টেস্টাইনে ফেরত যায়, এরপরে স্টুলের সাথে সে এগ আকারে বের হয়ে যায়, ওই বেগটা একটা ওই ডিমটা আরেকজনের শরীরে প্রবেশ করে। তাহলে এই যে লাইফ সাইকেলের একটা পর্যায়ে গিয়ে আমার লাঙে আসে, এখানে যে অপশন গুলা তার মধ্যে কোন অর্গানিজমটা, আমার অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। ঠিক আছে, এটা আপনাদেরকে আরো সুন্দরভাবে আপনাদের ক্লাসে, মাইক্রোবায়োলজি ক্লাসে কিন্তু দেখছেন। আপনাদের প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আলাদা সাবজেক্ট হিসাবে সিলেবাসেই নাই, কিন্তু আমার সেকেন্ড কোশ্চেনই কিন্তু মাইক্রোবায়োলজি থেকে। এখান থেকে আপনি কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার হইলেন, যে অ্যানাটমির যে 25টা কোশ্চেন সেটা কিন্তু একটানা থাকবে না,
এমন না যে একদম টানা 25টা অ্যানাটমির কোশ্চেন তারপরে 25টা ফিজিওলজি কোশ্চেন, না। দেখেন প্রথম কোশ্চেন অ্যানাটমির, সেকেন্ড কোশ্চেনই চলে আসছে কিন্তু কোথা থেকে, মাইক্রোবায়োলজি থেকে। এবং এই কোশ্চেনের যে সিরিয়াল, এটা কিন্তু আপনার সাথে আপনার পাশের জনের মিলবে না, কারণ কোশ্চেনের সেট আলাদা। আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন বা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে পাশের জনের কোশ্চেনের সাথে মিলবে না। আপনার যেটা 1 নাম্বার, তার হয়তো সেটা 25 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখেন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কজেস ওয়েট লস। আমরা জানি যে ওয়েট গেইন করে কিছু, অ্যান্টি ডায়াবেটিক ওয়েট লস করে দুইটা। একটা হচ্ছে GLP-1 অ্যাগোনিস্ট, একজন হচ্ছে অ্যাগোনিস্ট আর একজন হচ্ছে অ্যান্টাগোনিস্ট। এটা হচ্ছে SGLT2 ইনহিবিটর। SGLT2 ইনহিবিটর গুলো আমরা কিভাবে চিনবো, সেটা হচ্ছে ফ্লোজিন, নামের শেষে ফ্লোজিন থাকবে। আর হচ্ছে GLP-1 অ্যাগোনিস্ট আমরা কিভাবে চিনবো, এগুলার নামের শেষে যে টাইড থাকবে। তাহলে এখানে টাইড ওয়ালা কোনটা পাইছি আমি, লিরাগ্লুটাইড। তাহলে এটা হচ্ছে ওয়েট লস করবে, ঠিক আছে। তারপরে দেখেন এন্ডোক্রাইনোলজি থেকে আমার কোশ্চেন, মেডিসিনের কোশ্চেন। তারপর হচ্ছে দ্য ফলোইংস আর মেইনলি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। তাহলে মাইক্রোবায়োলজির কোশ্চেন আবারও চলে আসলো। ইন্ট্রাসেলুলার প্যারাসাইট আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ক্লাসে সুন্দর করে মেন্টর পড়াই দিবে। তো দেখেন ব্লাড সেলের মধ্যে, আমরা ব্লাডে যখন টেস্ট করি, ব্লাডের মধ্যে প্লাজমা, হ্যাঁ প্লাজমার মধ্যে ঘুরপাক খায় কিছু মাইক্রোফাইলেরি। আরবিসির ভিতরে থাকে, আরবিসি একটা সেল না, আরবিসির ভিতরে থাকে হচ্ছে প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়ার যে প্যারাসাইট। একই রকম আমাদের ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের একটা নাম কি, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের ভিতরে, এটা একটা সেল না, তাহলে এটার ভিতরে যে থাকবে তাকে আমি ইন্ট্রাসেলুলার বলবো। তাহলে এই যে ম্যাক্রোফেজের ভিতরে থাকে হচ্ছে কোনটা, আমার লিশমেনিয়া ডনোভানি, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। তাহলে আমরা যখন প্যাথোলজি পড়বো, প্যাথোলজির মধ্যে আমাদের 6টা লেকচার আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট লেকচার হচ্ছে কি নিওপ্লাজম। তো নিওপ্লাজমের খুব খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন, আমরা দাগাই দিয়েছি ইনফিনিটি স্টার। তো এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো এইখানে যে কয়টা আছে তার মধ্যে আমার অ্যান্সার হবে লিউকোপ্লাকিয়া। থার্ড অ্যাওর্টিক আর্চ ডেরিভেটিভস, যেটা বলতেছিলাম যে আমাদের অ্যানাটমির যে কোশ্চেন গুলো আপনাদের যখন আসবে, তখন কিন্তু অ্যানাটমির কোশ্চেনে আপনাদের ইম্পর্টেন্ট টপিক গুলাই আসবে। আমরা অলরেডি দেখেছি যে প্রথম টপিক আমার কোনটা, যেটা আসছে সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। তাইলে এরকম আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমার হচ্ছে অ্যাওর্টিক আর্চ। তাহলে অ্যাওর্টিক আর্চের ডেরিভেটিভ খুব খুব ইম্পর্টেন্ট। দেখেন থার্ড অ্যাওর্টিক আর্চ থেকে আসে আমার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যেই সলভটা আমরা দিচ্ছি, এখানে কিছু বানান ভুল থাকতে পারে, হ্যাঁ বানান ভুল আছে। জিনিসগুলা হচ্ছে যে আমরা যেহেতু মানে সেশনটা খুব তড়িঘড়ি করে অ্যারেঞ্জ করেছি, এটা আমরা সংশোধন করার সময় পাইনি। তো এটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ বানান ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর দেখেন অ্যান্টিবডি প্রেজেন্ট ইন হায়ার পার্সেন্টেজ ইন দ্য নিউ বর্ন, অর্থাৎ একটা সদ্য জন্ম হওয়া বাচ্চার শরীরে কোন অ্যান্টিবডিটা সবচেয়ে বেশি থাকে। বাচ্চার শরীরে নিজের অ্যান্টিবডি তৈরি হতে তো সময় লাগে, আর এটা তো নিউ বর্ন, তাহলে তার শরীরে যে অ্যান্টিবডি সেটা হচ্ছে মায়ের শরীর থেকে সে যেটা পাইছে প্লাসেন্টার মাধ্যমে, সেটার নাম হচ্ছে IgG। তারপরে দেখেন কমনেস্ট টিউমার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সবচেয়ে বেশি টিউমার অ্যারেজ করে কোথায়, এটা কি ইন্ট্রাসেরেব্রাল টিউমার? না, এটা সবচেয়ে বেশি টিউমার অ্যারেজ করে হচ্ছে মেনিনজেস থেকে, মেনিনজেস। তারপরে আসেন আয়োনাইজিং রেডিয়েশন সম্পর্কে নিচের কোনটা ট্রু। আমি কিন্তু আজকে খুব বেশি ব্যাখ্যায় যাব না, আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। ব্যাখ্যা সহ সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসে যে অভিজ্ঞ মেন্টর তিনি কিন্তু আপনাদেরকে বুঝাই দিবেন। তাইলে রেডিয়েশন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমরা আপনাদেরকে সুন্দর করে পড়াই দিব। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অ্যান্সার হবে, দেখেন ডাজ নট এফেক্ট, না সে সবাইকে এফেক্ট করে। তাহলে এখানে আমার এফেক্ট করে কাকে, দেখেন এফেক্টস দ্য ব্রেইন, এটা হবে ট্রু অ্যান্সার। তারপরে দেখেন কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার, এটা একদম ডেভিডসনের। আমি যে বলছি মেডিসিন থেকে আপনার অ্যারাউন্ড 25টা কোশ্চেন আসবে। ডেভিডসন আপনার হচ্ছে বাইবেল কি মেডিসিনের, ডেভিডসনের একদম বক্স আছে যে কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার। সেখানে কোনটা আছে, আমরা সবাই জানি যে টাইফয়েড আলসার পালফোরেশন হয়, মোস্ট কমন আইলিয়ামে হয়। তো আপনাদের অনেকে মনে হতে পারে পেরিকার্ডাইটিস, এটাও তো মনে হয় চার্টে দেখছি দেখছি লাগে, কিন্তু আসলে ওই চার্টে আছে মায়োকার্ডাইটিস, নট পেরিকার্ডাইটিস। হ্যাঁ, তাহলে এই ধরনের কনফিউশন গুলো পরীক্ষার হলে যদি কম পড়েন, একবার পড়ে যান, তাহলে এরকম কনফিউশন তৈরি হবে। কিন্তু যারা বারবার রিভাইজ দিবেন বা আমাদের সাথে রিভিউ এক্সাম দিবেন, সাবজেক্ট প্যানেল দিবেন, মডেল টেস্ট দিবেন, এভাবে বারবার পরীক্ষা দিলে বারবার রিভাইজ হয়ে যাবে, তখন কিন্তু আর এই কনফিউশন গুলো আপনার থাকবে না। তাহলে এটা অ্যান্সার হবে আইলিয়াল পারফোরেশন। কজ অফ হাইপার পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর। হাইপার পাইরেক্সিয়া আমরা কখন বলি, যখন মোর দেন 1017
107 ডিগ্রি ফারেনহাইটের বেশি যদি টেম্পারেচার বডির হয়ে যায় তখন এটাকে বলি হাইপার পাইরেক্সিয়া। এই হাইপার পাইরেক্সিয়ার কজ কি? এটার কজ হচ্ছে আমাদের ম্যালেরিয়া। তাহলে সেরেব্রাল ম্যালেরিয়া বা শুধু ম্যালেরিয়া, এখানে হচ্ছে হাইপার পাইরেক্সিয়া হতে পারে। দেন হচ্ছে যে দেখেন অ্যাকিউট রেনাল ফেইলার ফলোইং মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন। মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন হলে কিভাবে রেনাল ফেইলার হয়? মনে মনে করেন যে আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ, ভুলে আপনার শরীরে এবি পজিটিভ ব্লাড ঢুকাই দিচ্ছে, তাহলে কি হবে? আমার বডির যে অ্যান্টিবডি গুলা ওই ব্লাড সেল গুলাকে ধ্বংস করে ফেলবে, হেমোলাইসিস করবে। এবং ওই যে ব্রোক ডাউন আরবিসি গুলা, সেগুলা তখন আমার যে টিউবিউল গুলাকে ড্যামেজ করে ফেলবে, রেনাল ভেসো কনস্ট্রিকশন করবে অনেকগুলা মেকানিজমের মাধ্যমে। তাহলে সেপ্টিসেমিয়া, স্ট্রিকচার, ডিহাইড্রেশন এগুলো তো আমার মেকানিজমে পড়ে না। আমার মেকানিজমের সাথে মিল আছে কোনটা? রেনাল ভেসো কনস্ট্রিকশন। সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। দেন দেখেন নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে এ রিগার্জিটেন্ট অ্যাওর্টিক ভালভ ইন এ নন ফাংশনিং হার্ট কজেস। মানে সোজা কথা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন হলে ব্লাড প্রেশার বা হার্ট রেটের কি অবস্থা হয়? আমরা জানি যে অ্যাওর্টিক রিগার্জিটেশনে পালস প্রেশার বাড়ে। হোয়াট ইজ পালস প্রেশার? দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। তাহলে পালস প্রেশার বাড়ে, তার মানে সিস্টোলিক প্রেশারটা বেড়ে যায়, ডায়াস্টোলিক প্রেশারটা কমে যায়। আলটিমেট রেজাল্ট কি? দুইটার ডিফারেন্স, পালস প্রেশারটা বেড়ে যায়। তাহলে দেখেন এখানে আমার প্রথম অপশনে কি বলা হয়েছে? ডিক্রিজ ইন ডায়াস্টোলিক প্রেশার, হুইচ ইজ ট্রু। তাহলে দেখেন কোশ্চেনের ভাষাটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি হয়তো জানেন যে অ্যাওর্টিক রিগার্জিটেশনে যে ডায়াস্টোলিক বিপি কমে, এটা আপনি জানেন, কিন্তু এখানে যে অ্যাওর্টিক রিগার্জিটেশনই বুঝাইছে, এটা আপনি কোশ্চেনের ভাষা দেখে পরীক্ষার হলে আপনার মাথা কাজ নাও করতে পারে। এ রিগার্জিটেন্ট অ্যাওর্টিক ভালভ কত কঠিন ভাবে বলা হয়েছে, অথচ এই জিনিসটা আপনি যতবার পরীক্ষা দিবেন, যত বেশি বেশি পরীক্ষা দিবেন, তত হচ্ছে যে আপনি এই যে বিভিন্ন রকম ভাষায় একই একই ইনফরমেশন কিন্তু কতভাবে যে কোশ্চেন হইতে পারবে, এটা যখন আপনি বারবার বারবার পরীক্ষা দিবেন তখনই আপনি বুঝতে পারবেন। শুধু বই পড়লে কিন্তু এই জিনিসটা আপনার ক্লিয়ার নাও হইতে পারে আর কি। হ্যাঁ, তারপরে আসেন আমাদের কমপ্লিট লেশন অফ দ্য অকুলোমোটর নার্ভ, থার্ড নার্ভ। আপনারা দেখবেন যে ডেভিডসনের সুন্দর একটা চার্ট আছে যে একটা রোগীর টোসিস নিয়ে আসছে, আপনি কিভাবে এটার ডায়াগনোসিস দিকে জাগাবেন। যদি টোসিসের সাথে মায়োসিস থাকে, টোসিসের সাথে যদি মায়োসিস থাকে, এটার একটা কজ হচ্ছে হর্নার্স সিনড্রোম। কিন্তু যদি টোসিসের সাথে যদি মাইড্রিয়াসিস থাকে, মাইড্রিয়াসিস থাকে, এটার কজ হচ্ছে থার্ড নার্ভ পালসি, থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি। এবং মজার কথা হচ্ছে এই যে আমার টোসিস, যেটাতে হর্নার হয় সেটা হচ্ছে পার্শিয়াল টোসিস, আর যেটাতে মাইড্রিয়াসিস হয় থার্ড নার্ভ পালসি, এটা হচ্ছে কমপ্লিট টোসিস। তাহলে এখানে দেখেন কমপ্লিট লেশন হলে আমার কি হবে? কমপ্লিট টোসিস হবে। হ্যাঁ, তারপরে দেখেন কিল্ড ভ্যাকসিন। আমরা কি কি কিল্ড ভ্যাকসিন আছে, এটা আমাদের হচ্ছে আমরা যখন জেএসসি কোচিং করেছি, আমাদের কামাল ভাই পড়াইতেন, খুব মজা করে পড়াইতেন তিনি। কিল্ড ভ্যাকসিন গুলো আমাদের একটা নেমোনিক কিন্তু তিনি বলছিলেন যে হচ্ছে আমরা হিজড়া দিয়ে মনে রাখবো। আমরা কি দিয়ে মনে রাখি? হিজড়া দিয়ে। হ্যাঁ, তাহলে হিজড়া, এইচ তে হচ্ছে আপনার হেপাটাইটিস এ ভাইরাস, আই তে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেতে জাপানিজ এনকেফালাইটিস, আর তে হচ্ছে র্যাবিস। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো আসলে ওগুলার কোনোটাই নাই, তাই না? তাহলে হইতে পারে এই ন্যানোমিক হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা বা সবচেয়ে কমন গুলা, কিন্তু এর বাইরে পোলিও ভ্যাকসিন কিন্তু আবার কি আছে? দুই রকমই আছে, ওরালও আছে, ইনজেক্টেবলও আছে। ওরালটা হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, ইনজেক্টেবলটার নামই হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড পোলিও ভ্যাকসিন। একই রকম স্মল পক্স এবং কোভিড এর যে ভাইরাস, এগুলোও কিল্ড ভ্যাকসিন। তাহলে আমার বাকি থেকে যায় কোনটা? রুবেলা, হুইচ ইজ নট আ কিল্ড ভ্যাকসিন। তারপরে দেখেন আমার নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে সাস্টেইনড এলিভেশন অফ কার্ডিয়াক আউটপুট। আমরা সবাই জানি যে আমাদের মেইন যে দুইটা ব্লাড প্রেশার তো চার ধরনের, তার মধ্যে সিস্টোলিক বিপি is related to কি? কার্ডিয়াক আউটপুট। ডায়াস্টোলিক বিপি ইজ রিলেটেড টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে তার যদি কার্ডিয়াক আউটপুট যদি সাস্টেইন বাড়ে, সবসময় বাড়তে থাকে, তার সিস্টোলিক বিপি বাড়বে, তার আমরা কি পাবো? ইন রেজাল্ট তার হচ্ছে হাইপার টেনশন হচ্ছে আমরা পাবো। তাহলে এটাও আমার কোথা থেকে কোশ্চেন? এটাও কিন্তু আমার ফিজিওলজি থেকে একটা কোশ্চেন, তাই না? তাহলে এইরকম দেখেন ফিজিও, মেডিসিনের পরের কোশ্চেন ফিজিও থেকে, পরের কোশ্চেন মাইক্রো থেকে, পরের কোশ্চেন অ্যানাটমি থেকে, অর্থাৎ সিরিয়ালটা এখানে কিন্তু অ্যানাটমিক কোশ্চেন, সিরিয়ালটা কিন্তু এখান থেকে হচ্ছে আমার ওইভাবে রক্ষা হচ্ছে না। হ্যাঁ, আবার দেখেন অ্যানাটমির কোশ্চেন চলে আসছে, হুইচ অফ দ্য ফলোইংস আর আন ইনক্যাপসুলেটেড রিসেপ্টর। আমার নিউরো অ্যানাটমির কোশ্চেন, নিউরো অ্যানাটমির কোশ্চেন। তো আমাদের ক্লাসে এরকম নিউরো অ্যানাটমি, হেড নেক,
এক্সট্রিমিটি, থোরাক্স, অ্যাবডোমেন ভাগ করা আছে, হিস্টোলজি, এমব্রায়োলজি। আপনাদেরকে যিনি মেন্টর, আমি যেহেতু অ্যানাটমি যেহেতু আমার থেকে একটু দূরের সাবজেক্ট, এগুলো আমি একটু কম বুঝছি, কিন্তু আপনাদের মেন্টর আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু জিনিসগুলা সহজভাবে পড়াই দিবেন। এটার অ্যান্সার হবে মার্কেলস ফিস। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ মেমব্রেন? আমরা যখন থেকে আমরা কি করতেছি, ইন্টারমিডিয়েটে একদম ভর্তি পরীক্ষা আপনারা সবাই তো দিচ্ছেন, তখনই আমরা পড়ছি যে হোয়াট আর দ্য মেমব্রেনাস অর্গানেলে, হোয়াট আর দ্য নন মেমব্রেনাস অর্গানেলে। সুতরাং এটার কোশ্চেন আমার মনে হয় সবাই পারেন আপনারা। এটা কোশ্চেন হচ্ছে রাইবোজোম। হ্যাঁ, তারপর হচ্ছে কমন অর্গানিজম ফর নিউনেটাল সেপসিস। হ্যাঁ, এটা যদিও পেরি রিলেটেড কোশ্চেন, কিন্তু আমরা মেডিসিনেও পড়েছি যে ভ্যাজাইনার নর্মাল ফ্লোরা, এবং যেগুলাতে হচ্ছে যে বাচ্চারা যখন নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয় তখন বাচ্চা এগুলা অ্যাকোয়ার করে, বাচ্চার নিউনেটাল মেনিনজাইটিস হতে পারে, বাচ্চার হচ্ছে নিউনেটাল সেপসিস হতে পারে। তাইলে এরকম একটা নর্মাল ফ্লোরা হচ্ছে ইকোলাই। তাইলে তারপরে দেখেন প্যানক্রিয়াটাইটিস, এটা আপনি হয়তো পড়েন নাই, কিন্তু আপনি তো নিজে ডাক্তারি প্র্যাকটিস করতে গেলে, হসপিটালে ডিউটি করতে গেলে, আপনি নিজেই যখন একটা এপিগ্যাস্ট্রিক পেইন আপনার কাছে প্যানক্রিয়াটাইটিস সন্দেহ হয়, আপনি কিন্তু তাকে একটা লাইপাস করতে দেন, একটা অ্যামাইলেস করতে দেন। তাইলে হচ্ছে যে লাইপাস, দেখছেন আপনি, কিছু কোশ্চেন আপনার আসবে, আমি বলছি না 50% কোশ্চেন আপনার আসবে যে আপনি পড়েন নাই, কিন্তু আপনার এমবিবিএস এর নলেজ থেকে আপনি অ্যান্সার করতে পারবেন, ভয় পাওয়ার কিছুই নেই। আর আমাদের সাথে থাকলে তো শুধু এই 50% না, আরো 25-30%ও আমরা আপনাকে কনফিডেন্ট প্রিপারেশন ইনশাল্লাহ নিয়ে দিতে পারবো। ব্লাড ব্রেইন ব্যারিয়ার, দেখেন আমার বডিতে কিছু ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেইন ব্যারিয়ার, গ্লোমেরুলার মেমব্রেন, এগুলার কাজ কি? এই ধরনের ব্যারিয়ার গুলার একটা কমন বৈশিষ্ট্য আছে, এটার একদিকে থাকে হচ্ছে ব্লাড, আরেক দিকে থাকে হচ্ছে সেকেন্ড ফ্লুইড, যেমন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্ষেত্রে সিএসএফ, গ্লোমেরুলার মেমব্রেনের ক্ষেত্রে ফিল্ট্রেট। তাহলে তার কাজ হচ্ছে এই দুইটা ফ্লুইডের মাঝখানে একটা পর্দা হিসেবে কাজ করা, ব্যারিয়ার হিসেবে কাজ করা, যেন সব মানে যার ইচ্ছা সে যেন ব্লাড থেকে সিএসএফ না যেতে পারে। মাঝখানে সে একটা ফিল্টার, যে সে বলে তুমি যাইতে পারবা, তুমি যাইতে পারবা না। তাহলে এই ফিল্টারে এক পাশে থাকে ব্লাড, এক পাশে থাকে সিএসএফ। তাহলে ব্লাড যে পাশে, ওই পাশে ব্লাড ভেসেলের এপিথেলিয়াম থাকবে, অবশ্যই এটা একটা লেয়ার। তাহলে ব্লাড ভেসেল এপিথেলিয়ামকে আমরা জানি তার নাম কি, তার নাম হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। তাহলে দেখেন এগুলা কিন্তু আপনাদেরকে যখন সুন্দরভাবে ফিজিওলজি অ্যানাটমি বুঝাই দিবে, মনে হবে যে কত সহজ জিনিসটা, তাই না? তারপরে দেখেন অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের কিছু বৈশিষ্ট্য আছে, ডোমিনেন্টের কিছু বৈশিষ্ট্য আছে। ডোমিনেন্ট হয় কেমন? ডোমিনেন্ট হয় হ্যাটারোজাইগাস, মানে বাবা অথবা মা একজনের মধ্যে জিন থাকলেই হবে, দুইজনের থাকার দরকার নেই। দুইজনের, আর মানে হচ্ছে যে আমার মনে করেন যে এই এইচ জিনটা হচ্ছে ডিফেক্টিভ, আর ছোট হাতের এইচটা হচ্ছে নর্মাল, এটা থাকলেই রুগী কিন্তু আমার ডিফেক্টিভ হয়ে কিন্তু রুগী কিন্তু ডিজিজ হবে। কিন্তু রিসেসিভে কি হইতে হবে? দুইটা জিনই ডিফেক্টিভ থাকতে হবে, এইচ এইচ হইতে হবে, নাইলে ওই রোগীর ওই রোগীর ডিজিজ হবে না, ওই রোগী হয়ে যাবে ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ারটা কোথায় থাকে? ক্যারিয়ার থাকে হচ্ছে রিসেসিভে, ডোমিনেন্টে কখনো ক্যারিয়ার হয় না। ডোমিনেন্টে হয় রোগীর অসুস্থ, অথবা রোগী একদম কমপ্লিট সুস্থ, ঠিক আছে? আর রিসেসিভে হয় রোগী কমপ্লিট সুস্থ, অথবা রোগী ক্যারিয়ার, এক, অথবা রোগী অসুস্থ, তিনোটাই হইতে পারে। তাহলে ক্যারিয়ার শুধুমাত্র কোথায় সম্ভব? ক্যারিয়ার শুধুমাত্র সম্ভব হচ্ছে রিসেসিভে। তাহলে এখানে দেখেন যে আমার প্যারেন্টস মে বি নর্মাল, ক্যারিয়ার, এটা হচ্ছে আমার ট্রু অ্যান্সার। তারপরে দেখেন ফ্যাগোসাইটোসিস ইজ প্রমোটেড বাই, আপনারা যখন পড়বেন ফ্যাগোসাইটোসিস প্রসেস সম্পর্কে দেখবেন এটা তিনটা স্টেপ। প্রথম হচ্ছে রিকগনিশন, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট এন্ড ইনগালফমেন্ট, তারপর হচ্ছে ডিগ্রেডেশন এন্ড কিলিং। তাহলে এই যে রিকগনিশন, চিনতে পারা, এই চিনতে পারতে সাহায্য করে কে? অপসোনিন সাহায্য করে। অপসোনিনটা কার পার্ট, বা এই প্রসেসটাতে সাহায্য করে কে? সাহায্য করে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে আমার সঠিক অ্যান্সার। গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজ কি ধরনের থাইরোটক্সিকোসিস, প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে সমস্যা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি থাইরয়েড হরমোন মানে T3 T4 তৈরি করবে। তাহলে T3 T4 যদি থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি তৈরি করবে, টিএসএইচ কি হবে? কমে যাবে। তারা বলবে যে T3 T4 তো অলরেডি বেশি আছে, টিএসএইচ তো বেশি সিক্রেশন হওয়ার দরকার নেই, সে কমে যাবে। তাহলে আমার ইনক্রিজ টিএসএইচটা কি? ফলস। তাহলে এখানে এটাই চাইছে, দেখেন গ্রেভস ডিজিজ ওয়ান অফ লিস্ট লাইকলি, মানে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। কোনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম? ইনক্রিজড টিএসএইচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। অ্যাগেইন এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে ফিজিওলজি, আমাদের এন্ডোক্রাইন ফিজিওলজির কোশ্চেন। তাহলে দেখেন এই কোশ্চেন গুলা কিন্তু সহজ। আমি যে 50টা কোশ্চেনের কথা বলছি যেটা আপনি সহজেই পারবেন, তার মধ্যে কিন্তু এই কোশ্চেন গুলাকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? তারপর রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, অ্যাগেইন অ্যানাটমি যখন আপনি পড়বেন, আপনি তো ব্রাকিয়াল প্লেক্সাস অবশ্যই পড়বেন, আপনি তো ব্লাড ব্রেইন ব্যারিয়ার অবশ্যই পড়বেন, আপনি একই রকম আপনি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার অবশ্যই পড়বেন। তো সেখানে আপনি দেখবেন যে অ্যাসেন্ডিং কোলন হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। দেখেন ফার্মাকোলজি ডিরেক্টলি কিন্তু সিলেবাসে নাই, কিন্তু
ফার্মাকোলজি বা মেডিসিনের সাথে রিলেটেড কিছু ফার্মাকোলজি আপনাদের লাগবে। যেমন আমরা যখন অ্যান্টিবায়োটিকের সম্পর্কে পড়বো, দেখবো যে কিছু সেল মেমব্রেন সিনথেসিসকে ইনহিবিট করে, কিছু হচ্ছে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, কিছু ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। তো একই রকম এটা নট এ অ্যান্টিবায়োটিক, এটা একটা ডিএমএআরডি, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ, অ্যাজাথায়োপ্রিন বা সাইটোটক্সিক ড্রাগ। তাহলে এটা কিভাবে কাজ করে? ডিএনএ সিনথেসিস ইনহিবিট করার মাধ্যমে এটা কিন্তু কাজ করে। কমপ্লিট ডিস্ট্রাকশন অফ জোনা গ্লোমেরুলোসা, আমরা যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড সম্পর্কে পড়বো, দেখবো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কিন্তু আপনার তিনটা পার্ট, একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, একটা হচ্ছে জোনা ফেসিকুলাটা, একটা হচ্ছে জোনা রেটিকুলারিস। তাহলে আমার সবচেয়ে বাইরে থাকে যেটা, সেটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। তাহলে আউটার মোস্ট লেয়ার, এই লেয়ার থেকে আসে কোনটা? এই লেয়ার থেকে আসে কিন্তু আমার সবচেয়ে বাইরে থেকে আসে কোনটা? আমার মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এবং হচ্ছে সেক্স কর্টিকয়েড, তাই না? কমপ্লিট ডিস্ট্রাকশন অফ জোনা গ্লোমেরুলোসা। এখানে হচ্ছে কিন্তু আমার কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, সরি এটা আপনাদের জন্য। যে এটা হচ্ছে অপশন গুলা হবে কি আমি বলি। অপশন গুলো হবে অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন, কর্টিসল এবং ডিহাইড্রো এপিনেফ্রিন। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা কোশ্চেনের আমার চলে আসছে। তাই দেখেন কি হবে, প্রথমে হচ্ছে আমাদের কি, প্রথমটা হচ্ছে অ্যাড্রেনালিন, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, তারপর হচ্ছে কর্টিসল, তারপরে আরেকটা যে কোনো অপশন। তাহলে দেখেন আমার জোনা গ্লোমেরুলাসা আউটার মোস্ট লেয়ার থেকে কোনটা আসে, কি ধরনের হরমোন আসে? আমি বলছি মিনারেলোকর্টিকয়েড। তাহলে জোনা গ্লোমেরুলাসা যদি নষ্ট হয়ে যায়, কি ধরনের হরমোনের আমার ডেফিসিয়েন্সি হবে? মিনারেলোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সি। এই তিনটার মধ্যে মিনারেলোকর্টিকয়েড কোনটা? অ্যালডোস্টেরন। কর্টিসল আসবে কোথা থেকে? গ্লুকোকর্টিকয়েড মানে ফ্যাসিকুলাটা থেকে। আর অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এগুলো আসবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, বাট নট কর্টেক্স। নট কর্টেক্স কোথা থেকে আসবে? অ্যাড্রেনাল মেডুলা থেকে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে সুন্দরভাবে ক্লাসে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। আমরা একটু দ্রুত যাই। ফলোইং মাসেলস আর ইনভলভড ইন ফোর্সফুল রেসপিরেশন অ্যাগেইনস্ট অ্যানাটমি বা ফিজিওলজির কোশ্চেন। তো আমরা জানি যে নর্মাল যে আমাদের রেসপিরেশন, সেখানে দুইটা মাসেলই কাজ করে, ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল। কিন্তু আমি যখনই ফোর্সফুল, বড় করে বুক ফুলায় নিঃশ্বাস নিতে যাবো অথবা বড় করে ছাড়তে যাবো, তখন আরো কিছু অ্যাডিশনাল মাসেলের প্রয়োজন হয়। তার মধ্যে এখানে একটা হচ্ছে স্কেলিনি। বাকিগুলা দেখেন, আপনার এই কোশ্চেন কমন পড়ে নাই, কিন্তু আপনার তো এমবিবিএস এর নলেজ আছে, আপনি জানেন যে ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে নর্মাল রেসপিরেশনেই লাগে। দেখেন আপনি জানেন যে সোলিয়াস আর রেকটাস এগুলো তো থোরাক্সের মাসেল না। তাহলে আপনি কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে ফেলতে পারবেন। ইন দ্য বেজাল কন্ডিশন মোস্ট অফ দ্য এনার্জি ইউজ বাই কার্ডিয়াক মাসেল, আমরা জানি যে হার্টের ফুয়েল কি? ফ্যাটি অ্যাসিড। হার্ট কিন্তু যতক্ষণ সে বেজাল কন্ডিশন ভালো আছে, নর্মাল কন্ডিশনে আছে, সে ফ্যাটি অ্যাসিড ছাড়া আর কোনো ফুয়েল কিন্তু সে ব্যবহার করবে না। তারপরে দেখেন কজেস অফ শর্ট স্ট্রেচার, এই অপশনগুলো আপনি খেয়াল করেন, আপনি জানেন না কিছু, কিন্তু আপনি তো এটা জানেন যে ক্লাইনফেল্টারের রোগীর তো লম্বা হয়, এটুকু আমরা সবাই জানি, তাই না? তাইলে শর্ট স্ট্রেচারের কজের মধ্যে কোনটা ফলস হবে? ক্লাইনফেল্টার সিনড্রোম। তারপরে দেখেন রেনাল কর্টিসল, এখানে এই কোশ্চেনটা আসলে যেভাবে আসছে একটু কনফিউজিং, বোঝাটা আসলেই কনফিউজিং। আমি আপনাদেরকে বুঝাই বলি। দেখেন রেনাল কর্টিসল অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইজ এ ফাংশন অফ, মানে সোজা কথা এখানে বুঝাইতে চাইছে কর্টিসল হরমোনটাকে ইউজ করে কিডনির কোন পার্টটা। তো আমরা যখন পড়াবো ক্লাসে রেনাল সিস্টেমে, তখন দেখবো যে অ্যাসিড বেস ব্যালেন্সে দুই জায়গায় অ্যাসিডিফিকেশন হয়, প্রক্সিমাল এবং ডিস্টাল। তো ডিস্টাল অ্যাসিডিফিকেশনে একদিকে যেমন হাইড্রোজেন সিক্রেশন হয়, আরেকদিকে অ্যামোনিয়াম সিক্রেশন হয়, NH4। আমরা জানি যে যেই সাবস্টেন্সটাই একটা হাইড্রোজেন আয়নকে দান করতে পারে, সেই সাবস্টেন্সই হচ্ছে একটা অ্যাসিড। তাইলে যেহেতু ডিস্টাল অ্যাসিডিফিকেশনের সময় বডি বা কিডনি ডিস্টাল টিউবুল অ্যামোনিয়ামটাকে সিক্রেট করে বের করে দেয়, কাজেই অ্যাসিডিফিকেশন হয়। এবং এই যে অ্যামোনিয়া জেনেসিস, এটা কোন হরমোনের ইনফ্লুয়েন্সে হয়? কর্টিসলের। তাহলে কর্টিসলটা কোথায় কাজ করতেছে? ডিস্টাল পার্টে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এটা ক্লাসে আরো সুন্দর করে বুঝাই দিব। তাহলে অ্যান্সার হবে ডিস্টাল টিউবুল। এটা একটু আমার সুপারফিশিয়াল থেকে একটু ডিপ কোশ্চেন, একদম কিন্তু 20%-এর মধ্যেও আমরা বলবো না, কারণ এটা আমরা ক্লাসে কিন্তু পড়াই দিব। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যাগেইন সুপারফিশিয়াল কোশ্চেন, হ্যাঁ এটা আমরা সবাই পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কি, এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এক্সেপ্ট, দেখেন এখানে তিনটাই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং, ম্যাক্রোফেজ, ল্যাঙ্গারহ্যান্স সেল, ডেনড্রাইটিক সেল, তিনটাই অ্যান্টিজেন প্রেজেন্টিং। না কোনটা? নিউট্রোফিল।
তারপরে দেখেন এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। মেডিসিন যখনই পড়বেন, আমি বললাম যে মেডিসিনের বাইবেল হচ্ছে ডেভিডসন। ডেভিডসনে আছে খুব সুন্দর করে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, এবং মেডিসিনে ক্যারিয়ার করতে হলে তো অবশ্যই এটা নলেজ রাখতে হয়। তো তার মধ্যে আছে কোনটা, ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স। তারপরে দেখেন বেন জন্স প্রোটিন, এটা আমরা সবাই জানি, অ্যাগেন এমবিবিএস এর নলেজ। কোন ডিজিজে পাওয়া যায়, মাল্টিপল মাইলোমাতে, আছে কিনা অপশনে? হ্যাঁ আছে, ফাউন্ড ইন দ্য ইউরিন অফ মাল্টিপল মাইলোমা। কত সহজ কোশ্চেন দেখতে পাচ্ছেন। জন্ডিস উইদিন 24 আওয়ার্স, জন্মের 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ, জন্ডিস হইতে পারে কি কি কজে, সুন্দর চার্টে দেওয়া আছে আপনাদের শিটে বা লেকচার শিট, যেটা আমরা প্রোভাইড করব। জেনেসিসের কোশ্চেন সলভ, সিলেবাস সলভ বইটা খুব দ্রুত প্রকাশিত হবে। ওইখানে আপনারা পাবেন যে এটার অ্যান্সার হচ্ছে এবিও ইনকম্পেটিবিলিটি। ওমেগা 3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটারও কিন্তু অপশন কিন্তু আসলে ভুল চলে এসেছে, হ্যাঁ। এটার অপশন হবে ওমেগা 3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অপশন হবে লিনোলেইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, ঠিক আছে। তো এই অপশনগুলোর মধ্যে আমার ট্রু হবে কোনটা, লিনোলেইক অ্যাসিড, ঠিক আছে। নিউট্রিশন, নিউট্রিশন হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, আপনাদের সিলেবাসে আছে। তো নিউট্রিশন থেকে এরকম কোশ্চেন কিন্তু আসবে। কজ অফ হাই এসার, খুবই বেসিক একটা কোশ্চেন। আমরা জানি যে 3 ফিগার 100-র বেশি এসার হয় কি কি কন্ডিশনে, তার মধ্যে ম্যালিগন্যান্সি আছে, টিবি আছে, মাল্টিপল মাইলোমা আছে। তাহলে এখানে অ্যান্সারে মাল্টিপল মাইলোমা। ইমেজ অর সাইন অফ কার্ডিয়াক ট্যাম্পোনেট, কার্ডিয়াক ট্যাম্পোনেটে কি হয়, র্যাপিডলি ডেভেলপিং পেরিকার্ডিয়াল ইফিউশন, খুব তাড়াতাড়ি ম্যাসিভ একটা পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে গেছে। ফলে আমরা কি সাইন পাই, কিছু সাইন পাই, যেমন হচ্ছে পালসাস প্যারাডক্সাস পাই, তারপর কুশমল সাইন পাই। পালসাস প্যারাডক্সাস দেখেন নাম থেকেই বোঝা যাচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স মানে কি, প্যারাডক্স মানে হচ্ছে অ্যাবনর্মাল, মানে যেটা নর্মালি হওয়ার কথা সেটা হচ্ছে না। আর যদিও এখানে পালস বলা হচ্ছে, এটা আসলে কার সাথে সম্পর্ক, বিপির সাথে সম্পর্ক। এখানে কি হয়, নর্মালি ইন্সপিরেশন আমার বিপি ফল করে আপ টু 10 মিলিমিটার, যদি মোর দেন 10 মিলিমিটার ফল করে এটা নর্মাল না, এটা প্যারাডক্সিক্যাল। এটাকে আমরা বলতেছি পালসাস প্যারাডক্সাস। কোথায় আমরা পাই, আমরা পাই কার্ডিয়াক ট্যাম্পোনেটে। দেখেন এটা যারা পড়ে আসছেন বা যারা আমাদের ক্লাস করবেন তাদের জন্য এটা ওই 50টা কোশ্চেন, সুপারফিশিয়াল কোশ্চেনের অন্তর্গত। এসি ইনহিবিটরের কন্ট্রাইন্ডিকেশন অ্যাগেইন সবাই পারবেন, প্রেগন্যান্সি, তাই না? আমরা প্রেগন্যান্সিতে আমরা এটা দেই না। ইসিজি চেঞ্জ অফ হাইপারক্যালেমিয়া সবাই পারবেন, টল পিক টি ওয়েভ, তাই না? সুপারফিশিয়াল কোশ্চেন। ডিপ সার্ভাইকাল ফাসা, হ্যাঁ এটা অ্যানাটমিক কোশ্চেন, যারা পড়েন নাই তাদের জন্য একটু কঠিন লাগবে, বাট আমাদের ক্লাসে আমরা সুন্দর করে পড়াই দিব। ডিপ সার্ভাইকাল ফাসা আপনার এনক্লোজেস কোনটা, থাইরয়েড গ্ল্যান্ড। সাবস্টেন্স দ্যাট ক্যান ইজিলি ডিফিউজ থ্রু, ডিফিউশন হয় কিসের, ডিফিউশন হয়ই হচ্ছে গ্যাসের। তাহলে এখানে আমার অ্যান্সারের মধ্যে গ্যাস আছে কোনটা, অক্সিজেন, অ্যান্সার হবে অক্সিজেন। দেখেন সহজ। ইন এমফাইসেমা পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে কি, আমার বেশিরভাগ জিনিসই কমে কিন্তু বাড়ে কোনটা, রেসিডুয়াল ভলিউম। এবং রেসিডুয়াল ভলিউম যেই যেই ক্যাপাসিটির মধ্যে আছে সেই ক্যাপাসিটিও বাড়বে। তাহলে এখানে কি রেসিডুয়াল ভলিউম আছে, আছে, কিন্তু রেসিডুয়াল ভলিউম বলছে কি ডিক্রিজ, তাহলে এটা ফলস হবে। তাহলে রেসিডুয়াল ভলিউম ক্যাপাসিটির মধ্যে আছে, ওইটা কি আছে? দেখেন ভাইটাল ক্যাপাসিটি আর টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে রেসিডুয়াল ভলিউম কোন ক্যাপাসিটির মধ্যে আছে, টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে, কাজে সেটা হবে সঠিক অ্যান্সার। পাইরামিডিন বেইজেস আর ক্যাটাবোলাইজড টু, হ্যাঁ এটার অ্যান্সার হবে অ্যামোনিয়া। আপনাদেরকে ক্লাসে ভাইয়া সুন্দর করে পড়াই দিবে, ইনসুলিন কি করে ক্লাসে পড়াই দিবে। আমি আপনাদেরকে তাও একটু বলি, আমাদের কাছে একটা রুগী যখন হাইপার ক্যালেমিয়া নিয়ে আসে, হাইপার ক্যালেমিয়া রুগীর পটাশিয়াম 7, আপনি কি করেন, একটা ট্রিটমেন্ট কিন্তু প্রথমে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়ার পরে আমরা কিন্তু গ্লুকোজ উইথ ইনসুলিন দেই। কেন? কারণ মনে করেন যে এটা আমার একটা ব্লাড ভেসেল, সাথে হচ্ছে এটা হচ্ছে সেল। তো ব্লাড ভেসেল আর সেলের মাঝখানে থাকে সোডিয়াম পটাশিয়াম এটিপেইজ পাম্প, যেটা 3টা সোডিয়ামকে বের করে দেয়, 2টা পটাশিয়ামকে ভিতরে ঢুকায়। তার মানে পটাশিয়ামকে সে ব্লাড থেকে কোথায় ঢুকাই দিচ্ছে, সেলে। তাহলে আমি যখনই রুগীকে ইনসুলিন দেই বা গ্লুকোজ উইথ ইনসুলিন দেই, তখন ইনসুলিন কি করে, এই পাম্পের অ্যাক্টিভিটি বাড়াই দেয়। বাড়াই দিলে বেশি বেশি পটাশিয়াম ব্লাড থেকে সেলে ঢুকে যায়। তাহলে কি হয়, ব্লাডে কিন্তু পটাশিয়ামটা কমে যায়, হাইপার ক্যালেমিয়াটা কমে যায়। তাহলে ইনসুলিনটা কি করে, এই যে পটাশিয়ামটাকে সেলের ভিতরে এন্ট্রি হতে সাহায্য করে, সেটাই কিন্তু আমার এখানে অ্যান্সার হবে। তারপরে দেখেন ইন অ্যারোবিক এক্সারসাইজ, আমি যখন অ্যারোবিক এক্সারসাইজ করি তখন আমার কি হয়, অ্যারোবিক এক্সারসাইজ যখন আমি করি আমার বডিতে, তখন কিন্তু ব্লাড সাপ্লাই হার্টে অনেক বেশি বেড়ে যায়। তখন আমার কিছু অর্গানে যেটা আমার কাজে লাগতেছে না সেখানে আমার ব্লাড সাপ্লাইটা কমাই দিতে হবে। তাইলে আমার সার্কুলেটরি ব্লাড ভলিউম আমি কমাই দিব, আমি বাড়াই দিব কোথায়, যেখানে আমার বেশি দরকার সেখানে বাড়াই দিব, সিলেক্টিভ জায়গায়, ঠিক আছে। তারপর হচ্ছে ইন অ্যান ইমিউন মেডিয়েটেড রেসপন্স হুইচ অফ দ্য ফলোইং লিউকোসাইট বিকাম অ্যান অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। আমরা জানি বোন মেরু কিন্তু ফার্স্টে ম্যাক্রোফেজ তৈরি করে না, বোন মেরু তৈরি করে মনোসাইট।
এই মনোসাইটটা যখন ব্লাডে আসে অ্যাক্টিভেট হয় তখন হচ্ছে ম্যাক্রোফেজ। ব্লাড থেকে সে যখন আবার বিভিন্ন অর্গানে চলে যায় সে হয়ে যায় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেমন ল্যাঙ্গারান সেল স্কিনে, লিভারে হচ্ছে কাপ্পার সেল, লাঙে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তাহলে এই মনোসাইটটাই কিসে পরিণত হয়? অ্যাক্টিভেট হয়ে ম্যাক্রোফেজে পরিণত হয়। দেখেন, ক্লিয়ারেন্স অফ ড্রাগ কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন যে প্লাজমা হাফ লাইফের উপর ডিপেন্ড করে। নর্মাল স্যালাইন, এটা আসলে বুঝাইতে চাইছে হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, 0.9% সোডিয়াম ক্লোরাইডটা ক্ষেত্রে এবার আপনি চিন্তা করেন এটা কি। এটা হচ্ছে প্রায় 300 মিলি অসমোলাইটে এটা এক্সার্ট করে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হাইপারটনিক টু প্লাজমা। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 270, সরি। এটার 0.9% সোডিয়াম ক্লোরাইড যখন বলা হবে তখন এটা সিনোনিমাস উইথ নর্মাল স্যালাইন। আমার কোশ্চেনটা একটু মিসলিডিং। এটা হবে 0.9% সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি নামে চিনি? আমরা হচ্ছে নর্মাল স্যালাইন নামে চিনি। সেটা হচ্ছে আমার জন্য ট্রু। তারপরে আসেন হট এয়ার ওভেন। আমাদের যখন আমরা মাইক্রোবায়োলজি ক্লাস নিব সেটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এগুলা। তো স্টেরিলাইজেশন আমরা পড়বো যে হট এয়ার ওভেন। তো হট এয়ার ওভেন কিসের জন্য আমরা ব্যবহার করি? ওখানে হচ্ছে সুন্দর করে চার্ট দেওয়া থাকবে, আমাদের লেকচার শিটে বা বইয়েও দেখবেন যে চার্ট দেওয়া আছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সোয়াপস্টিক এক্সাইটেটরি সেল। তাইলে আমরা জানি যে আমাদের নার্ভাস সিস্টেমে দুই ধরনের সেল আছে, নিউরন আর নিউরোগ্লিয়া। তার মধ্যে নিউরন হচ্ছে এক্সাইটেবল নিউরনের বৈশিষ্ট্যের মধ্যে, আর নিউরোগ্লিয়া গুলা হচ্ছে কি নন এক্সাইটেবল, এগুলো হচ্ছে কি গ্লায়াল সেল। তাহলে দেখেন নিউরন এখানে কোথায় আছে? এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ডে নিউরন আছে, তো কাজে এটা হচ্ছে এক্সাইটেবল। আর এগুলো হচ্ছে নিউরোগ্লায়া, যেহেতু এগুলো হচ্ছে নন এক্সাইটেবল। তারপরে দেখেন টেস্টোস্টেরন। আমরা সবাই জানি যে স্টেরয়েড হরমোন যেগুলাই আছে, সেটা গ্লুকোকর্টিকয়েড হোক, সেক্স কর্টিকয়েড হোক, সেগুলার প্রাইমারি সোর্স কি? প্রাইমারি সোর্স আমরা সবাই জানি যে কোলেস্টেরল। তাহলে এখানে সঠিক আনসার হবে কোলেস্টেরল। তারপরে দেখেন লিনিয়ার গ্রোথ ইজ ডিটারমাইন্ড বাই, অর্থাৎ একটা বাচ্চা যে লম্বায় বড় হচ্ছে, লিনিয়ার লাইনের মতো যে সে বড় হচ্ছে, এটা কোন হরমোনের মাধ্যমে? গ্রোথ হরমোন। আর গ্রোথ হরমোনের প্রাইমারি মেডিয়েটর কি? এখানে দেখেন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। তো কাজে সেটা সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখেন ফলোইং প্রিডিসপোজ টু দ্য ডেভেলপমেন্ট অফ টিবি। একটা রোগীর টিবি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে কে? রোগীর যদি আপনার পুষ্টিহীনতা থাকে এবং যদি ইমিউনো ডেফিসিয়েন্সি, আমাদের বডিতে ইমিউনিটি তৈরি করে কে? ভিটামিন গুলা, এগুলা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে যে আপনার তখন কিন্তু এটা টিউবারকুলোসিস করতে সাহায্য করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ম্যালনিউট্রিশন। তবে অনেক জায়গায় আবার ভিটামিনোসিস ডিও সঠিক অ্যান্সার দেওয়া আছে, বাট আমাদের কাছে সবচেয়ে বেশি যুক্ত মনে হয়েছে ম্যালনিউট্রিশনকে। তারপর দেখেন হ্যামোরেজিক লেশন। আমরা সবাই জানি ভিটামিন ডির অভাবে কি হয়? স্কার্বি হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়। কেন? কারণ ভিটামিন সি হচ্ছে আমাদের যে কোলাজেন সিনথেসিস, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন সির যদি অভাব হয়, কোলাজেন সিনথেসিস ঠিক মতো হয় না, ব্লাড ভেসেলের কিছু অ্যাবনর্মালিটি হয়, তখন রোগীর ব্লিডিং হয়। এর সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি। কন্টিনিউয়াস ক্যাপিলারি, তাহলে আপনাদেরকে ক্লাস সুন্দর করে পড়াই দিয়ে দেওয়া হবে কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, সাইনোসয়েডাল ক্যাপিলারি। তো কন্টিনিউয়াস ক্যাপিলারি থাকে মূলত নার্ভ, মাসেল, ফ্যাট, এর বাইরেও স্কিন, হার্ট, লাং এসব জায়গায় থাকে। তাহলে এখানে দেখেন আমার অ্যান্সার কি হবে? এখানে হচ্ছে যে আমার লাং এর মধ্যে কিন্তু আমার থাকে, ঠিক আছে। তারপরে দেখেন ডিএনএ ভাইরাস। তাহলে আপনারা যখন পড়বেন ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস ভালো করে পড়বেন। পার্ভো ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। কন্টেন্ট অফ ব্রড লিগামেন্ট, আমি বলছি যে অ্যানাটমি নিয়ে খুব টেনশন করার দরকার নেই, ঘুরে ফিরে এগুলাই ব্রাকিয়াল প্লেক্সাস, ব্লাড মেন ব্যারিয়ার, ব্রড লিগামেন্ট, ডায়াফ্রামিক ওপেনিং, অ্যাওর্টিকের ওপেনিং, এগুলাই আসবে। হ্যাঁ, অ্যাওর্টিক আর্চ। তাহলে কন্টেন্ট অফ ব্রড লিগামেন্ট এখানে কোনটা? ওভারিয়ান আর্টারি। কন্টিনিউয়াস ক্যাপিলারি আমরা মনে হয় এটা একবার সলভ করে ফেলেছি, এটা রিপিট আসছে। বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স অকার ইন ফালমিনেটিং হ্যাপাটিক ফেইলার। একটা রোগীর যখন লিভার ফেইলার হয় আমরা কি টেস্ট করতে দেই যে রোগীর লিভার কি ফেল করে গেছে কিনা? আমরা প্রথম বিন টাইম করতে দেই। এটা কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আপনারা যখন ডেভিডসন পড়বেন দেখবেন যে অ্যাকিউট লিভার ফেলিয়ারের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে প্যারাসিটামল মেডিয়েটেড, প্যারাসিটামলের মাধ্যমে হচ্ছে, এটা যেহেতু একটা কমন কজ। একটা হচ্ছে নন প্যারাসিটামল মেডিয়েটেড। দুই জায়গাতেই দেখবেন যে প্রথম বিন টাইমের কথা বলা আছে, কারণ প্রথম বিন টাইমটা বেড়ে যায় লিভার ফেল করলেই। তাহলে এটা হচ্ছে প্রলঙ্গেশন অফ প্রথম বিন টাইম। মেজর অ্যান্টিবডি কম্পোনেন্ট অফ সিরাম। আমাদের বডিতে আমরা জানি যে কি ধরনের অ্যান্টিবডি সবচেয়ে বেশি আছে, এবং অ্যান্টিবডি গুলা কার অংশ? গামা গ্লোবিউলিনের অংশ। এর মধ্যে আবার সাব টাইপ আছে, হ্যাঁ, আইজিএম, আইজিজি, আইজিডি, আইজিএ। তো এগুলা সবগুলা কি? গামা গ্লোবিউলিন। তাহলে সবচেয়ে বেশি আমার কোন অ্যান্টিবডি কন্টেন্টটা আছে? গামা ফ্র্যাকশনটা হচ্ছে সবচেয়ে বেশি। দেন বিটাও থাকে অল্প কিছু। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ প্রোটোজোয়া? আমরা অনেকেই মনে করি যে জিআরডি একটা ব্যাকটেরিয়া বুঝি,
কিন্তু আসলে কিন্তু জিয়ারডিয়া নট এ ব্যাকটেরিয়া, জিয়ারডিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া, একটা প্রোটোজোয়া। কেমন? তারপরে হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাংচার। হ্যাঁ, একটা রোগীর কোমা আছে, আমরা কি লাম্বার পাংচার করি না? করি তো। যদি মেনিনজাইটিস সাসপেক্ট করি, করি না? তাহলে করি না কখন? যদি তার হেড ইনজুরি আমি সাসপেক্ট করি, কারণ লাম্বার পাংচার করলে ওইদিকে হার্নিয়েশন হয়ে যেতে পারে। বা ওই জায়গায় যদি আমার স্কিনে যদি তিল থাকে, আমরা কি করি না? করতেই পারি, তিলে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যদি হেড ইনজুরি থাকে, হুইচ ইজ এ কন্ট্রাইন্ডিকেশন। তারপরে দেখেন পলিসাইথেমিয়া কোন হরমোনের মাধ্যমে হয়? ইরাইথ্রোপয়েটিন। আর আমরা যখন পড়াবো, ইরাইথ্রোপয়েটিনের সবচেয়ে পাওয়ারফুল স্টিমুলেশন হচ্ছে হাইপোক্সিয়া। মানে মনে করেন যে আপনি এভারেস্ট পর্বতে উঠছেন, এখন এখানে অক্সিজেন কম, আপনি অক্সিজেন নিয়ে উঠেন নাই, তাহলে বডি চেষ্টা করবে কি, এই কম অক্সিজেনকে যতটুকুই আছে এটাকে যেন আমি 100% আমার টিস্যু পর্যন্ত পৌঁছায় দিতে পারি। তাহলে পৌঁছাবে কে? ক্যারিয়ার কে? ক্যারিয়ার হচ্ছে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন তৈরি করবে ইরাইথ্রোপয়েটিন। তাহলে বডি তো আর অক্সিজেন বাড়াইতে পারবে না, বডি যেটা পারবে হিমোগ্লোবিন বাড়াই দিবে। আলটিমেটলি রেজাল্ট কি? পলিসাইথেমিয়া। তাহলে পলিসাইথেমিয়া কখন হয়? হাইপোক্সিয়া। এই জন্য দেখবেন যে সিওপিডি রোগীর আমরা কি পাই? অ্যানিমিয়া পাই না পলিসাইথেমিয়া পাই? আমরা পাই কিন্তু পলিসাইথেমিয়া। তারপরে দেখেন ডায়াফ্রাম, আমি যেটা বলছি যে ডায়াফ্রামেটিক ওপেনিং, এগুলা এগুলা আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে লেফট ফ্রেনিক নার্ভ। ব্লিডিং টাইম কোথায় বাড়ে? আমরা জানি যে আমাদের মোস্ট কমন ব্লিডিং ডিসঅর্ডার কি? আপনারা পড়বেন, মোস্ট কমন ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে ভন উইলব্রেন্ড ডিজিজ। এই ভন উইলব্রেন্ড ডিজিজে কি বাড়ে? এই ভন উইলব্রেন্ড ডিজিজে মজার জিনিস হচ্ছে এখানে ব্লিডিং টাইমও বাড়ে, ক্লটিং টাইমও বাড়ে, এপিটিটিও বাড়ে। শুধু পিটি পিটি বাদে বাকি তিনটা জিনিসই বাড়ে। এখানে কিন্তু আইটিপিও ট্রু হবে, কিন্তু মোস্ট কমন যেহেতু হচ্ছে আমাদের আমাদের একটা অ্যান্সারই করতে হয় বিসিএস এ, তাহলে মোস্ট কমনটা আমরা করব ভন উইলব্রেন্ড ডিজিজে, কিন্তু ব্লিডিং টাইমটা বেড়ে যায়। তারপরে দেখেন ফলোইং সেলস আর ইনভলভ ইন অ্যাকিউট ইনফ্লামেশন। আমরা জানি যে অ্যাকিউট ইনফ্লামেশন, আপনাকে যদি আজকে আমি কোশ্চেন করি যে মোস্ট একটা সেলের নাম বলেন, আপনিই বলবেন যে নিউট্রোফিল। তো কাজে এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন। আপনারা আবার বলছে যে যে শুধু এমবিবিএস এর নলেজ দিয়ে যে 50 মার্ক আপনারা অ্যান্সার করতে পারবেন, তার মধ্যে হচ্ছে এইটা একটা কোশ্চেন। তারপরে দেখেন ফিচার্স অফ সিএসএফ ইন বায়োজেনিক মেনিনজাইটিস। দেখেন এখানে কোশ্চেনে বলছে যে বায়োজেনিক মেনিনজাইটিস এর ফিচার, কিন্তু অপশনে দেওয়া কি? ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। তার মানে এটা কিন্তু আসলে কোশ্চেনের সাথে অপশনের মিল নেই। আমরা এইভাবেই কিন্তু পিএসসি এর পরীক্ষা থেকে নিয়েছি। তো এই কোশ্চেনটা আমরা অ্যান্সার ব্ল্যাঙ্ক রাখা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এই ধরনের কোশ্চেন যদি ভুল থাকে আপনাদের সবাইকে মার্ক দিয়ে দেওয়া হবে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। সেরেবেলার লিশন এগেইন আপনারা সবাই পারবেন, হ্যাঁ, আজকে জিজ্ঞেস করলে আজকেই পারবেন। এখানে কোনটা অ্যান্সার? ইন্টেনশন ট্রেমর। বানান ভুল আছে, আমি আবারও বলছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কুমস টেস্ট, কুমস টেস্ট আমরা কি ধরনের পরীক্ষা করি? যেগুলাতে হয় হচ্ছে কি, আপনার আরবিসির বিরুদ্ধে অ্যান্টিবডি আছে, সব আরবিসি ক্লাম্প হয়ে যাচ্ছে, জোড়া লেগে নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের ডিজিজে হচ্ছে আমরা পরীক্ষা করি কি? কুম টেস্ট। তাহলে কুম টেস্ট এখানে কোন ডিজিজটাতে আপনার এরকম অ্যাগ্লুটিনেশন, জোড়া লেগে যাচ্ছে? দেখেন নামের মধ্যে আছে কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ। মানে কোল্ড মানে কি, তাপমাত্রা যখন একটু কমে যায় তখন আরবিসি গুলা ক্ল্যাম্প করে যায়, অ্যাগ্লুটিনেশন বিক্রিয়া হয়। এবং সেই বিক্রিয়াকে আমরা কোন পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি? কুম টেস্ট এর মাধ্যমে। আপনাদের ক্লাসে কিন্তু স্যাররা সুন্দর করে এটা ছবি টবি এঁকে বুঝাই দিবে। ইন হুইচ পয়জনিং গ্যাস্ট্রিক ল্যাভিস কন্ট্রাইন্ডিকেটেড। আমরা সবাই জানি কি, করোসিভ পয়জনিং, মানে যেগুলো হচ্ছে খুব স্ট্রং অ্যাসিড অথবা স্ট্রং অ্যালকালি, যেগুলাতে আপনি যদি গ্যাস্ট্রিক ল্যাভিস করতে যান, স্টোমাক ওয়াশ করতে যান, পারফোরেশনের ভয় থাকে। তাহলে এখানে এরকম কোনটা আছে? এখানে আমরা ওপিসিতে তো করি, প্যারাসিটামলও করি, মিথানলও করি, এখানে এখানে এরকম হচ্ছে অ্যান্সার ক্যারোসিন। ক্যারোসিনে আপনারা শুধু যে পরীক্ষার জন্য এটা না, এটা আপনাদের প্র্যাকটিস লাইফেও কাজে লাগবে। আপনি যখন সরকার যখন আপনাকে উপজেলায় পোস্টিং দিবে বিসিএস ক্যাডার হওয়ার পরে, আপনার এই নলেজটা আপনার কাজে লাগবে। এই জন্যই এটা পরীক্ষাতে দেওয়া হচ্ছে। তারপরে দেখেন ফিচার্স অফ অ্যাওর্টিক স্টেনোসিস। আমরা দেখেছি অ্যাওর্টিক রিগার্জিটেশন থেকে আসছে, সেখানে আমরা দেখছি যে ব্লাড ডায়াস্টোলিক বিপি কমে যায়। আর অ্যাওর্টিক স্টেনোসিসে আমরা সবাই জানি কি হয়? হিভিং অ্যাপেক্স বিট। হোয়াট ইজ দ্য মিনিং অফ হিভিং অ্যাপেক্স বিট? হিভিং এবং থাস্টিং নিয়ে আমাদের কনফিউশন হয়। হিভিং হচ্ছে ফোর্সফুল অ্যান্ড সাস্টেইনড, মানে আপনি যখন আঙ্গুল রাখবেন অ্যাপেক্স বিটের জায়গায়, আপনার আঙ্গুলটাকে উঠাইও ফেলবে এবং ধরে রাখবে কিছুক্ষণ। আর উঠাই ফেলছে কিন্তু ধরে রাখা নাই, সাথে সাথে আবার নেমে গেছে, সেটা হচ্ছে থার্স্টিং। ফার্স্টিং হয় কোথায়? ভলিউম ওভারলোডে, যেমন অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনে হবে কি? থার্স্টিং। আর হিভিং হয় কোথায়? প্রেসার ওভারলোডে, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসে কিরকম হবে? হিভিং অ্যাপেক্স বিট। এগুলো আমরা ক্লাসে আরো সুন্দর করে পড়াই দিব। আজকে জাস্ট আপনাদের সাথে আমি একটা বেসিক যেই ধরনের কোশ্চেন আসে, হুম,
দ্য মেজর ফাংশন অফ সারফেক্টেন্ট, সারফেক্টেন্টের কাজ কি? লাং যেন চুপসায় না যায়, লাং তো একটা বেলুনের মতো, বেলুনটা যেন চুপসায় না যায় সেটা হচ্ছে এনশিওর করা। তাহলে বেলুনটাকে সে কি করবে? চুপসায় না, উল্টা আরো একটু এক্সপান্ড করতে সাহায্য করবে। এই যে এক্সপান্ড করার ক্যাপাসিটি, এটার নামই হচ্ছে কমপ্লায়েন্স। তাহলে এটা কি বাড়াই দিবে? পালমোনারি কমপ্লায়েন্সটা বাড়াই দিবে। দেখছেন কত সহজ জিনিস। তারপরে আসেন এক্স লিঙ্ক ডিসঅর্ডার। আমরা আগেও দেখছি যে একটা অটোসোমাল রিসেসিভ আসছে, তাই না? এবার আসছে এক্স লিঙ্ক, তাহলে জেনেটিক থেকে কোশ্চেন আসবে, বুঝতেই পারতেছেন। এক্স লিঙ্ক ডিসঅর্ডার, আপনাদেরকে নাম আমরা সুন্দর ছন্দ কিন্তু আপনাদের ক্লাসে দেখবেন যে ভাইয়ারা পড়াই দিবে। তো সেই ছন্দ আজকে আর আমরা বলবো না। এক্স লিঙ্ক ডিসঅর্ডারের এক্সাম্পল হচ্ছে এখানে হিমোফিলিয়া। তারপরে দেখেন মায়ো এপিথেলিয়াল সেল, আমরা জানি যে এপিথেলিয়াল সেল একটা ফাংশনের মধ্যে দেখবেন যে সিক্রেশন। তাহলে যেই এপিথেলিয়াল সেল গুলা সিক্রেশন করে সেগুলোর নাম হচ্ছে মায়ো এপিথেলিয়াল সেল। এবং মায়ো এপিথেলিয়াল সেল তাহলে কোথায় থাকবে? সিক্রেটরি গ্ল্যান্ডে থাকবে, এক্সোক্রাইন গ্ল্যান্ডে থাকবে। এখানে যেরকম সুইট গ্ল্যান্ড আছে, হ্যাঁ, এই সুইট গ্ল্যান্ডে কিন্তু থাকবে। ল্যাক্রিমাল গ্ল্যান্ডও কিন্তু থাকবে, হ্যাঁ। ইন অ্যাডিশন ডিজিজ, অ্যাডিশন ডিজিজে কি থাকবে? আমার এই যে অ্যাড্রেনাল কর্টেক্স আমরা ওই সময় পড়েছি, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস, এই সবগুলার হরমোন কমে যাবে। তাহলে ওই হরমোনের অভাবজনিত ফিচার দেখা যাবে। যেমন গ্লুকোকর্টিকয়েডের কাজ কি? গ্লুকোকর্টিকয়েডের কাজ কিন্তু আপনার শরীরে গ্লুকোজ বাড়ানো, নামই হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। সে গ্লুকোজ বাড়াই দেয়। তাহলে আপনার যদি গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হয়, গ্লুকোজ কমে যাবে। এখানে দেখেন আছে কিনা, হাইপোগ্লাইসেমিয়া বিটুইন দ্য মিল, মানে আপনি সকালে খাইছেন 9টার সময়, দুপুরে খাবেন 3টার সময়, মাঝখানে 12টার সময় আপনি হাইপোগ্লাইসেমিক হয়ে যাবেন। কারণ এই 12টার সময় যে আপনার গ্লুকোজ লেভেল মেনটেন করতো যে গ্লুকোকর্টিকয়েড, সেটা তো নাই অ্যাডিশন ডিজিজে, এই কারণে। দেখেন ভিটামিন কে ইজ নেসেসারি ফর দ্য সিনথেসিস। আমরা সবাই জানি যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর আছে। এমবিবিএস লাইফের নলেজ দিয়েই আপনি অ্যান্সার করতে পারবেন। 2, 7, 9, 10 মুখস্থ আমাদের সবার। তাহলে এখানে দেখেন 2 আছে, কাজে ট্রু 2। দেন দেখেন হুইচ টাইপ অফ এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন থাইরয়েড ফলিকল। থাইরয়েড ফলিকল এটা হচ্ছে আপনাদের অ্যানাটমিতে আমরা লাইনিং এপিথেলিয়াম কিন্তু আপনাদের মেন্টররা সুন্দর করে পড়াই দিবেন। খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আমরা যে থাইরয়েড ফলিকলের মধ্যে কোনটা থাকে, কিউবয়েডাল। অ্যানাটমির নলেজটা যেটা বলছি যে আমার কাছ থেকে অত বেশি এক্সপেক্ট করে লাভ নেই, আপনাদের মেন্টররা আপনাদেরকে সুন্দর করে পড়াই দিবেন। এগেইনস্ট অ্যানাটমির নলেজ, নিউরো অ্যানাটমি, স্ট্রেস রিফ্লেক্স কি ধরনের, এটা হচ্ছে মনোসিনাপটিক একটা রিফ্লেক্স, সুন্দর করে আপনাদের ইনশাল্লাহ ক্লাসে পড়াই দেওয়া হবে। ফলোইং মেনোপজ, মেনোপজের পরে কি কমে যায়? এস্ট্রোজেন কমে যায়। কারণ হচ্ছে কি, ওভারি গুলো তো আস্তে আস্তে কি তার কাজ করা বন্ধ করে দিচ্ছে। তাহলে এস্ট্রোজেন কমে গেলে বডি মনে করবে আরে এটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে বাড়ানো যায়। তখন বডি কাকে বাড়াই দিবে? এস্ট্রোজেনের যে স্টিমুলেশন মানে এফএসএইচ কে বাড়াই দিবে। এফএসএইচ তখন বেড়ে যাবে। তারপরে দেখেন ভিটামিন কে, ভিটামিন কে আমার বডিতে তৈরি হয় কোথায়? আমরা সবাই জানি যে ইন্টেস্টাইনের মধ্যে ভিটামিন কে তৈরি হয়। একই রকম দেখেন 39তম নিউট্রিশন থেকে আসা কোশ্চেন, 39তম বিসিএস আসছিল যে কোন ভিটামিনটা আমার বডিতে তৈরি হয় না। তাহলে ওখানে অ্যান্সার ছিল ভিটামিন এ। ভিটামিন এ তৈরি হয় না। আর উল্টা দিকে দেখেন ভিটামিন কে বডিতে তৈরি হয় কোথায়? তৈরি হয় আমার ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে তৈরি হয়। তাহলে দেখেন একই রকম কোশ্চেন, যেটা 39-এ আসছে, জাস্ট তার সাথে রিলেটেড একটা কোশ্চেন 42-এ আসছে। তাহলে আপনি এটা ধরে রাখতে পারেন যে 42-এর সাথে রিলেটেড আরেকটা কোশ্চেন হয়তো এইবার সামনের বার আসবে। তারপরে দেখেন নেক্সট কোশ্চেন, মেজর সোর্স অফ প্রোজেস্টেরন ইন আর্লি 8 উইক অফ প্রেগন্যান্সি। আপনারা নিশ্চয়ই জানেন যে রিপ্রোডাক্টিভ যে আমাদের ফিজিওলজি আপনাদেরকে পড়ানো হবে যে প্রেগন্যান্সিকে মেনটেন করে কোন হরমোন? প্রোজেস্টেরন। তার মানে প্রোজেস্টেরন প্রেগন্যান্সিতে অনেক বেশি থাকে। তাহলে লেটার প্রেগন্যান্সিতে মানে 8 সপ্তাহের পরে এই প্রোজেস্টেরনটা মূলত আসে প্লাসেন্টা থেকে। কিন্তু প্লাসেন্টা তো ইনিশিয়ালি আর এত ওয়েল ডেভেলপ থাকে না। তখন ইনিশিয়ালি প্রোজেস্টেরনটা সাপ্লাই দেয় কে? অ্যান্সার হচ্ছে কর্পাস লুটিয়াম। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদেরকে সব কোশ্চেন মুখস্থ করাই দেওয়া, বুঝাই দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য, আমি আবারও বলতেছি, উদ্দেশ্যটা কি, যে আপনাদেরকে কি ধরনের কোশ্চেন আসে, সহজ কোশ্চেন না কঠিন কোশ্চেন, কোন টপিক থেকে কোশ্চেন আসে, কিভাবে আপনি পড়বেন, আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি, এই জিনিসগুলো জাস্ট আপনাদেরকে বুঝাই দেওয়া। এবং আপনাদেরকে আরো সুন্দরভাবে, আমি তো আজকে জাস্ট ধারণা দিচ্ছি, আরো সুন্দরভাবে আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের যে আমাদের স্পেসিফিক এবং বলা যায় যে ওই সাবজেক্টের উপর স্পেশালিস্ট মেন্টর আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিবেন। হেমোলাইটিক অ্যানিমিয়াতে কি হয়? আমরা ডেভিডসনে দেখেছি যে হেমোলাইটিক অ্যানিমিয়াতে বডিতে কিছু জিনিস কমে, কিছু জিনিস বাড়ে। কমে কি? কমে দুইটা জিনিস, একটা হচ্ছে হিমোগ্লোবিন কমে, একটা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন কমে। বাড়ে কি কি? আমরা দেখছি যে ট্রায়াড, হ্যাঁ, হেমোলাইটিক অ্যানিমিয়া ট্রায়াড আছে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে, এলডিএইচ বাড়ে, রেটিকুলোসাইট বাড়ে, রেটিকুলোসাইট বাড়ে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে। এগুলো হচ্ছে ব্লাডে। আর ইউরিনে বাড়ে কি কি? ইউরিনে বাড়ে হচ্ছে আবার তিনটা জিনিস, একটা হচ্ছে ইউরিনে হিমোগ্লোবিন ইউরিয়া হয়, হ্যামোসিডারিন ইউরিয়া হয়, এবং হচ্ছে ইউরোবিলিনোজেন বাড়ে, ইউরোবিলিনোজেন
বাড়ে। তাইলে এখানে আমি যে এতগুলা কথা বললাম তার মধ্যে আছে কোনটা আমার অপশনে? ইনক্রিজ ইউরিনারি ইউরোবিলিনোজেন। তাহলে সেটা আমার সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখেন নেক্সট কোশ্চেন, যে আমার ব্লাডে কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড। কার্বন ডাইঅক্সাইড যখন আমার মনে করেন টিস্যুতে তো মেটাবলিজমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটাকে আমি বের করে দিব। বের করতে হলে টিস্যু থেকে আগে লাং পর্যন্ত নিতে হবে। কে নিবে? ব্লাড নিবে। এখন ব্লাড তো ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড হিসেবেও নিতে পারে ডিজলভ ফর্মে, কিন্তু মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড তিন ভাবে নেয়। একটা হচ্ছে বাইকার্বনেট হিসাবে, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন হিসাবে, আর একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন হিসাবে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রায় 70% কে নেয় হচ্ছে বাইকার্বনেট হিসাবে। তাইলে সেটা হচ্ছে আমার, যেহেতু মেজরিটির কথা বলা হয়েছে বা মেইনলির কথা বলা হয়েছে, আমার অ্যান্সার হবে বাইকার্বনেট। ফলোইং ইনফেকশনস আর কমন ইন ইমিউনো ডেফিসিয়েন্সি। তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সিতে যেগুলা কমন সেগুলাকে আমরা বলি কি? আমরা বলি অপরচুনিস্টিক ইনফেকশন। মানে এমনিতে সে হয়তো ভালোই, নর্মালি আপনার ডিজিজ করে না, কিন্তু নর্মাল ফ্লোরাও হতে পারে বডি, কিন্তু যখনই আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ওই নর্মাল জিনিসটাই আপনার বডিতে তখন ডিজিজ করা শুরু করবে। এগুলাই হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। তাই এখানে কোনটা? আমাদের নিউমোসিস্টিস জেরোভেকি ক্যারিনি, এটা একটা অপরচুনিস্টিক ইনফেকশন। ক্যান্ডিডা এমনিতে নর্মাল ফ্লোরা, কিন্তু অপরচুনিস্টিক ইনফেকশন। সাইটোমেগালো ভাইরাসও করতে পারে, হ্যাঁ করে, আমাদের এইচআইভি রোগীদের সাইটোমেগালো ভাইরাস করে। কিন্তু নর্মালি একটা সুস্থ মানুষেরও করতে পারে কোনটা? অপরচুনিস্টিক না, সুস্থ মানুষকেও আক্রান্ত করতে পারে। সেটা কোনটা? ডিপথেরিয়া। তাহলে সেটা আমার সঠিক অ্যান্সার। এই যে এগুলার জন্য আমি একটু সরি, এগুলা কিছু আসলে ভুল চলে আসছে, এই যে অতিরিক্ত যে কতগুলো ওয়ার্ড। অর্গানিজম দ্যাট ক্রসেস দ্য প্লাসেন্টা আমরা সবাই মনে রাখছি আমি, তাই না? টর্চেস দিয়ে, টর্চ। টিতে হচ্ছে টক্সোপ্লাজমা, তাহলে টক্সোপ্লাজমা ট্রু। ওতে হচ্ছে আদার্স, আদার্স এর মধ্যে আমার ভ্যারিসেলা জুস্টার আছে, ট্রু। তারপরে আরতে হচ্ছে রুবেলা, রুবেলা আছে এখানে নাই। সিতে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এখানে নাই। এইচতে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স 2 ভাইরাস, এখানে নাই। তাহলে এখানে আছে কোনটা? টক্সোপ্লাজমা আর হচ্ছে ভ্যারিসেলা, এই দুইটা আছে। তো এই দুইটাকে আমরা ট্রু দিতে পারবো, হ্যাঁ। তারপরে আসেন মুড স্টেবিলাইজার ড্রাগ। হ্যাঁ, এটা যদিও ফার্মাকোলজির কোশ্চেন, কিন্তু এখানে আসছে হচ্ছে মেডিসিন থেকে। আমরা পড়াবো আপনাদেরকে, সাইকিয়াট্রি পড়াবো। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মুড স্টেবিলাইজার। তো আপনারা সবাই অনেকেই হয়তো এখনই পারবেন, সেটা হচ্ছে এখানে অ্যান্সার লিথিয়াম। তারপরে দেখেন অ্যাভাস্কুলার স্ট্রাকচার, হ্যাঁ, অ্যানাটমির কোশ্চেন। এখানে যেগুলো আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এনামেল অফ দ্য টিথ। আপনি নিজেও চিন্তা করতে পারবেন যে বোন মেরুতে তো অবশ্যই ব্লাড সাপ্লাই থাকবে, পেরিঅস্টিয়ামে এগুলাতে আছে, কিন্তু নাই কোনটাই? দাঁতের এনামেলে নাই। এজন্য দাঁত, বা হচ্ছে যে আপনার কি যে নখ কাটলে দাঁত পড়ে গেলে কিন্তু আমরা অত বেশি ব্যথা পাই না, একদম হচ্ছে ভিতরের স্ট্রাকচারটা যদি ইনভলভ না হয়। স্ট্রাকচার পাসেস থ্রু দ্য গেটার সায়াটিক ফোরাম। আমি যেটা বলেছি যে অ্যানাটমির কোশ্চেন গুলা কিন্তু আপনার কমন টপিক থেকেই দেখেন আসছে, যেগুলো আপনিও জানেন যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আপনিও বলবেন যে ব্রাকিয়াল প্লেক্সাস পড়তে হবে, গ্রেটার সায়াটিক ফোরামেন পড়তে হবে, হ্যাঁ। তো কাজেই ওই রকমই একটা কোশ্চেন, গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে পাস করা হচ্ছে গ্লুটিয়াল নার্ভ। লোকাল ব্লাড ভেসেল আর ডাইলেটেড। তাহলে ভেসো ডাইলেটর, ভেসো কনস্ট্রিক্টর আমরা যখন পড়বো ফিজিওলজিতে, সিভিএস ফিজিওলজি, খুব ইম্পর্টেন্ট। দেখবেন যে একটা চার্ট আপনাদেরকে পড়াই দিবে ক্লাসে, একটা হচ্ছে ভেসোডাইলেটর কারা কারা, ভেসোকনস্ট্রিক্টর কারা কারা। তো তার মধ্যে অ্যানায়নের মধ্যে আপনারা পড়বেন যে পটাশিয়াম হচ্ছে ভেসোডাইলেটর। পটাশিয়াম কি করে? ভেসোডাইলেট করে। আর সোডিয়াম কি? সোডিয়াম দেখবেন যে কোনো কোনো সোডিয়াম মানে হচ্ছে নো চেঞ্জ। সোডিয়াম ভেসোডাইলেটও করে না, কনস্ট্রিক্ট করে না। তাহলে এখানে যেহেতু আমার পটাশিয়াম আছে, পটাশিয়াম হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কজেস অফ হ্যামাচুরিয়া আমরা পড়বো। তার মধ্যে হচ্ছে কিছু আছে প্রি রেনাল কজ, রেনাল কজ, পোস্ট রেনাল কজ। আবার আমরা আরেকটা ভাগে পড়ি পেইনলেস, পেইনফুল। তো আমরা যখন পড়বো পেইনলেস হ্যামাচুরিয়া, একটা কজের মধ্যে আমরা রেনাল টিউবারকুলোসিস বা পেইনফুলও হতে পারে, আমরা পড়বো। এখানে সরি, এখানে ভুল দেওয়া আছে, নট প্রেগনেন্সি। এটা সঠিক আনসার হচ্ছে রেনাল টিউবারকুলোসিস। ইন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি তার মানে হচ্ছে কি? এটা থাইরয়েডের সমস্যা, একার সমস্যা না। উপর থেকেই সিগন্যাল আসতেছে যে বেশি বেশি থাইরয়েড হরমোন তৈরি করো। তার মানে টিএসএইচও বেশি, হাইপো, আচ্ছা হাইপো, তার মানে টিএসএইচও কম, T3 T4 কম। উপর থেকে সিগন্যাল কম আসতেছে, এই জন্য কম তৈরি হচ্ছে। তাইলে আমার সমস্যা হচ্ছে উপরে। তাহলে এখানে হচ্ছে টিএসএইচটাই কম, এজন্য FT4টা কম। এখানে অ্যাগেন সরি, এটা হচ্ছে যেহেতু হাইপো বলা হয়েছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমার সি। টিএসএইচও কম, T4ও কম, যদিও আমার এখানে দুইটাই বেশি দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু সঠিক অ্যান্সার হবে সি। দেখেন টিএসএইচ কম, উপর থেকে সিগন্যাল কম আসতেছে, এজন্য FT4 থাইরয়েড হরমোন কম তৈরি করতেছে। যেহেতু উপরের সিগন্যালের কারণে থাইরয়েড হরমোন কম তৈরি করতেছে, এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। যদি প্রাইমারি হইতো তাহলে FT4 কমই থাকতো, কিন্তু টিএসএইচটা কিন্তু বেশি থাকতো। ঠিক আছে।
তারপর দেখেন অ্যাক্সিলারি নার্ভ কাকে সাপ্লাই করে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টেরিস মাইনর। আপনাদের অ্যানাটমির মেন্টর আপনাদেরকে সুন্দর করে এগুলো পড়াই দিবে। আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট আমাদের মুখস্থ কি থাকে? আম্বিলিকাল কর্ডে হচ্ছে একটা আম্বিলিকাল ভেইন থাকে, দুইটা আম্বিলিকাল আর্টারি থাকে, এর বাইরে হোয়াটন জেলি থাকে, এগুলা থাকে। তো কাজে এগুলো আমাদের একদম মুখস্থ যে ভেইন থাকে একটা, আর্টারি থাকে দুইটা। হুইচ অফ দ্য ফলোইং হরমোনস এক্সিবিট ডায়ার্নাল রিদম? আমরা যে সার্কেডিয়ান রিদম বা ডায়ার্নাল যে হচ্ছে রিদম, এটা কে মেনটেন করে? এসিটিএইচ, তাই না? তারপর দেখেন রিকেটস, একটা রিকেটস এর বাচ্চার যদি আপনি এক্সরে করেন, কি দেখে আপনি বুঝবেন যে বাচ্চাটার রিকেটস আছে? এক্সাম্পল হবে কি, ওয়াইডেনিং অফ দা এপিফাইসিস। স্পোর্স, আমরা যখন স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করবো দেখবো যে মেইন পার্থক্যই কি? স্টেরিলাইজেশন হচ্ছে স্পোর সহ মেরে ফেলে, আর ডিসইনফেকশন হচ্ছে বাকি সবাইকে মারে, অর্গানিজমকে মারে, কিন্তু স্পোরকে মারতে পারে না। তাহলে স্পোর্স আর কিল্ড বাই, সেটাকে অবশ্যই কি হইতে হবে? সেটাকে হইতে হবে স্টেরালাইজেশন টেকনিক। তাহলে এখানে স্টেরালাইজেশন টেকনিক কোনটা? অ্যান্সার হচ্ছে ময়েস্ট হিট এট 110 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট। ফরমেশন অফ ক্লট ইজ এফেক্টেড বাই, এখানে ক্লটিং ফ্যাক্টর কোনটা দেখেন? আপনি মনে করেন যে পড়েন নাই, তাও তো এটা আপনি অ্যান্সার করতে পারবেন। এখানে ক্লটিং ফ্যাক্টর আছেই একটা, সেটা হচ্ছে ফ্যাক্টর 9, কাজে সেটাই সঠিক অ্যান্সার হবে। হুইচ অফ দ্য, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন টপিক থেকে কোশ্চেন গুলো আসে। হুইচ অফ দ্য ফলোইং অর্গান স্পেশালি ভালনারেবল ডিউরিং হ্যামোরেজিক শক? তাহলে আমার বডিতে যখন হ্যামোরেজিক শক হবে, ব্লাড যখন বের হয়ে যাবে, তখন আমার যেগুলো ভাইটাল অর্গান, যেগুলো আমার বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক, সেগুলাতে আর ব্লাড দিতে পারবে না। তখন ওই অর্গানগুলা ব্লাডের অভাবে হাইপোক্সিয়া হয়ে ড্যামেজ হয়ে যাবে। হাইপোক্সিয়া হলে সবচেয়ে বেশি ভালনারেবল থাকে হচ্ছে আমার ব্রেইন, তো কাজে ব্রেইন এফেক্টেড হবে। দ্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ইজ ইনক্রিজড বাই, এখানে অ্যান্সার কার্বন মনোক্সাইড পয়জনিং। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু উল্টা ঘটনা ঘটে। কার্বন মনোক্সাইড কি করে? আমার হিমোগ্লোবিন তো অক্সিজেনের সাথে বাইন্ড করবে, তাই না? হিমোগ্লোবিন কার সাথে বাইন্ড করবে? অক্সিজেনের সাথে। কিন্তু কার্বন মনোক্সাইড পয়জনিং এ কি হয়? কার্বন মনোক্সাইড এসে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলে, কারণ কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি অক্সিজেনের চেয়ে অনেক বেশি। তাহলে হিমোগ্লোবিন, মনে করেন 100টা হিমোগ্লোবিন ছিল, 100টা হিমোগ্লোবিন আগে অক্সিজেনের সাথে বাইন্ড করা অবস্থায় ছিল, এখন কার্বন মনোক্সাইড এসে 100টার সাথে বাইন্ড করে ফেলছে। তাইলে অক্সিজেন কে আর হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারবে? অ্যান্সার হচ্ছে পারবে না। না পারলে কি ঘটনা ঘটবে? না পারলে অক্সিজেন লাঙে বসে থাকবে, লাং থেকে টিস্যুতে যাইতে হলে তাকে তো হিমোগ্লোবিন এর চড়েই যাইতে হবে। হিমোগ্লোবিন হচ্ছে তার বাস, কিন্তু বাস অক্সিজেনকে না উঠে কাকে উঠে নিচ্ছে? কার্বন মনোক্সাইডকে। তাহলে অক্সিজেন সব লাঙে বসে থাকবে, টিস্যু পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তাহলে টিস্যুটা কি হয়ে যাবে? অক্সিজেনের অভাবে হাইপোক্সিক হয়ে যাবে। এটাকে বলতেছে টিস্যু হাইপোক্সিয়া। তাহলে কার্বন মনোক্সাইড কিভাবে কাজ করে? টিস্যু হাইপোক্সিয়া করার মাধ্যমে কিন্তু কাজ করে। এখানে আমাদের কোশ্চেনটা আসলে বা অপশন গুলো ওইভাবে একটু সমস্যা আছে। তাহলে আশা করি আপনারা মেডিকেল সায়েন্স অংশটা, আমরা জেনারেল অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব, এবং একই রকম যেভাবে আলোচনা করেছি, যে জেনারেল অংশে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এবং হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে 100টা কোশ্চেন থাকবে। আর মেডিকেল সায়েন্স অংশে কিরকম কোশ্চেন হবে, কোথা থেকে থাকবে, আপনারা তো দেখতেই পেয়েছেন। তো এই জিনিসগুলা নিজে নিজে আপনারা পড়তে পারলে তো মাশাল্লাহ, আমরা আপনাদের মানে শুভকামনাই করি। আমাদের কাছে যে পড়তে হবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি আমাদের কাছে আপনারা পড়তে চান, আমরা আপনাকে সুন্দরভাবে যা যা পড়া আপনার লাগবে পরীক্ষার জন্য, অন্তত আপনাকে 80% মার্ক যেন আপনার পরীক্ষার হলে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারেন, সেই জিনিসটা আমরা এনশিওর করার জন্য আমাদের এই ব্যাচগুলো আছে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদেরকে আবারও আমি স্মরণ করাই দিই যে 26শে মার্চ তো আমাদের ওরিয়েন্টেশন। 26শে মার্চের মধ্যে যারা ভর্তি হবেন, তাদের জন্য কিন্তু একদম ফ্ল্যাট 25% ডিসকাউন্ট আছে। আরেকটা হচ্ছে যে আপনাদের অনেক কোশ্চেন আছে, তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার তারিখটা আমি আবারও বলি, সেটা পিএসসি এখনো জানে না। তো আমরা কিভাবে জানবো? হ্যাঁ, যখন পিএসসি জানবে তখন ইনশাল্লাহ আমরা আপনাকে জানাই দিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে যে আপনাদের আর কোনো কোশ্চেন, এজ লিমিট হচ্ছে আপনাদের এখন পর্যন্ত 32। যদি আমাদের ভাইয়ারা যে আন্দোলন করতেছেন, এবং অলরেডি আমাদের যে স্বাস্থ্য বিষয়ক সহকারী উপদেষ্টা, তিনি অলরেডি আমাদের পক্ষেই একমত পোষণ করেছেন। এখন সর্বশেষটা হচ্ছে এটা জনপ্রশাসন, বল হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোর্টে। তারা যদি এখন প্রজ্ঞাপন জারি করে তাহলে 34 হবে, আমরা আশাবাদী। কিন্তু এখন পর্যন্ত মানে আজকে 15ই মার্চ পর্যন্ত বয়স সীমা হচ্ছে 32। আচ্ছা, তাহলে আশা করি আপনাদের মোটামুটি কোশ্চেন গুলো আমরা
পূরণ করতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, যারা জুম লিংকে আছেন তারা করতে পারেন। আর বাকিরা কোশ্চেন কমেন্ট বক্সে করে রাখেন। আমরা এরকম আরেকটা সেশন আমরা আসবো খুব শীঘ্রই, এই সপ্তাহের মধ্যেই, হয়তো বুধবারে। ওই সেশনে আমরা আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার করে হয়তো দিব আর কি। এই হ্যাঁ। ক্লাসগুলো কখন হতে পারে, মানে সময় কয়টা থেকে হতে পারে ক্লাসগুলো? জি আপু, আরেকবার একটু কাইন্ডলি। হ্যাঁ ভাইয়া, বললাম যে ক্লাসগুলো আমাদের টাইমিংটা কখন থেকে দিতে পারেন সেটা একটু জানলে ভালো হতো, কারণ আচ্ছা, আমাদের যখন ওরিয়েন্টেশনটা হবে হচ্ছে 26 তারিখে। আর আমরা ক্লাস শুরু করব ঈদের পর থেকে, যেহেতু 26 তারিখে দু একদিন পরেই আমাদের ঈদ। ঈদের আগে তো আর ক্লাস দেওয়ার সুযোগ নাই। ঈদের পরে আমরা, ঈদের বন্ধের পরেই আমরা ক্লাসটা শুরু করব। রুটিনটা আমরা আজকালের মধ্যে করে ফেলবো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। 18 তারিখে যে ক্লাসটা হওয়ার কথা ছিল ভাইয়া। ক্লাসের সময়টা হচ্ছে আমরা দুইটা ব্যাচ আনবো। আমাদের প্রথম ব্যাচটা হবে সকালে, শুক্রবার এবং সোমবার। প্রতি শুক্রবার এবং সোমবার, সপ্তাহে 2 দিন, সকালবেলা সকাল 9টা থেকে। পরবর্তীতে ইভিনিং ব্যাচও আসবে। যে আপনাদের যেটা সুবিধা, যাদের মর্নিং ব্যাচের সুবিধা তারা মর্নিং ব্যাচে ভর্তি হবে, যাদের ইভিনিং ব্যাচের সুবিধা তারা ইভিনিং ব্যাচে ভর্তি হবে। প্রথম ব্যাচটা হবে আমাদের শুক্রবার এবং সোমবার, সপ্তাহে 2 দিন। ভাইয়া, আমি যে মেডিকেল পার্টের জন্য ভর্তি হয়েছিলাম সেটার জন্য বললাম যে হচ্ছে আমাদের মানে মেডিকেল পার্টের 18 তারিখে যে ক্লাসটা হওয়ার কথা, আচ্ছা। মানে হ্যাঁ, হ্যাঁ। ওইটা ও আচ্ছা, 18 তারিখে যে ক্লাসটা, ওইটা হচ্ছে আপনাদের ইয়া থেকে, 1:30 থেকে 1:30 থেকে 1:30 থেকে। ডেটটা। ও আচ্ছা, ওইটা সপ্তাহ কয়দিন থাকবে, মানে আমাদের ওইটা যে সপ্তাহে একদিন, ওইটা সপ্তাহে একদিন। একদিন? ও আচ্ছা। আর ভাই আরেকটু কথা বলা ছিল, আমাদের যে বিজ্ঞান প্রযুক্তি মানে ওই যে রিটেনের যে সিলেবাসটা পিএসসি থেকে দিয়েছে, তো ওখানে আপনার হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ওখানে লেখা আছে কম্পিউটার। আসলে জি। কম্পিউটার বলতে ওখানে কি বুঝাইছে এটা বুঝতে পারছিলাম না। এখানে হচ্ছে কি, আপনি যখন বিসিএস এর প্রিপারেশন নেবেন, তখন কিন্তু বিসিএস এর কম্পিউটার একটা সাবজেক্ট, হিউজ সাবজেক্ট। হ্যাঁ, কম্পিউটারের উপরে আমাদের আমাদের যে জেনারেল বিসিএস এর যে ব্যাচ, ওখানে আমরা 6টা ক্লাস রাখছি কম্পিউটারের উপরে। তো এটা কিন্তু হিউজ সাবজেক্ট। কিন্তু আপনার এখানে যখন নন ক্যাডার পরীক্ষা হবে, তখন কিন্তু আপনি এত কিছু পড়া তো আপনার পক্ষে সম্ভব না, তাই না? আর এখান থেকে হয়তো 2 মার্কের কোশ্চেন আসবে বা 3 মার্কের কোশ্চেন আসবে। এবং কোশ্চেন গুলা দেখবেন যে খুবই সুপারফিশিয়াল। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। যে নন ক্যাডার পরীক্ষায় কোশ্চেন আসে যে ফেসবুকের জনক কে। এটা কিন্তু কম্পিউটারের আন্ডার একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন আসছে কি ডাব্লিউ এটার ফুল মিনিং কি। তারপরে কোশ্চেন আসছে কি নিচের কোনটি বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস। তাহলে মনিটর হচ্ছে একটা ইনপুট, এটা দিয়ে আমি মনিটর দিয়ে কি, এই যে দেখেন আমি ইনপুটও দিতে পারছি, আউটপুটও পাচ্ছি। সেকেন্ড হচ্ছে কি আমার ডাব্লিউ এর ফুল মিনিং কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। থার্ড হচ্ছে কি আমাদের ফেসবুকের জনককে মার্ক জাকারবার্গ, এটা আমরা পারি। তাহলে এটার জন্য আপনি যদি মানে জেনারেল বিসিএস এর প্রিপারেশন নেন, তখন আপনি এত সুপারফিশিয়াল পড়লে হবে না। আপনাকে অনেক পড়তে হবে, পুরা ক্লাস করতে হবে, বই পড়তে হবে। কিন্তু নন ক্যারিয়ারের জন্য আমরা বলি যে আপনি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নেবেন, বিগত পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসছে এগুলো সলভ করে ফেলবেন। কারণ 2 মার্কের জন্য একদম মানে পুরা সব পড়লেও যে আপনার 2 মার্ক কমন আসবে, এমনটার কোনো গ্যারান্টি নেই। আবার কিছু না পড়লেও ফেসবুকের যে জনককে, এটার অ্যান্সার আপনি দিতে পারবেন। সুতরাং আপনি তো কিছু তো পড়ে যাবেন। কি পড়ে যাবেন? বিগত পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসছে, কোশ্চেন ব্যাংক দেখে ওইটা সলভ করে যাবেন। তাইলেই হচ্ছে ইনশাল্লাহ কভার করে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে আমাদের মেডিকেল পার্টের জন্য তো মেইনলি 4টা সাবজেক্ট বলা হয়: অ্যানাটমি, ফিজিওলজি, জি, প্যাথোলজি, মেডিসিন। জি। এছাড়াও যে মানে মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি থেকে কোশ্চেন আসছে বা কোনগুলো টপিক থেকে বেশি আসছে, এগুলো কি মানে আচ্ছা, বইয়ে কি ভাগ থাকবে? আপনারা সিলেবাসটা দেখবেন। হ্যাঁ, আমরা গ্রুপে সিলেবাসটা শেয়ার করব। দেখবেন যে মাইক্রোবায়োলজি সাবজেক্ট হিসাবে উল্লেখ নাই, কিন্তু টপিক গুলা কিন্তু সিলেবাসে লেখা আছে। মানে এই যে ভাইরোলজি, মাইকোলজি, বা হচ্ছে যে আপনার স্টেরালাইজেশন, ইমিউনোলজি, এগুলা কিন্তু উল্লেখ আছে। কিন্তু কিসের মধ্যে উল্লেখ আছে? প্যাথোলজির মধ্যে। মানে তারপর হচ্ছে যে নিউট্রিশন উল্লেখ আছে। হ্যাঁ, বা হচ্ছে আপনারা যেটা ফার্মাকোলজির কোশ্চেন দেখতেছেন, মুড স্টেবিলাইজার কি, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন কি, এটা আমরা মেডিসিনের মধ্যে পড়াই দিব। সুতরাং আমাদের ব্যাচে আমরা সব পড়াই দিব। আর সিলেবাসে যদিও সাবজেক্ট আকারে উল্লেখ নাই, কিন্তু টপিক আকারে কিন্তু এগুলো উল্লেখ আছে। সুতরাং আপনি যদি কমপ্লিট সিলেবাসটা পড়ে যান, আপনার ইনশাল্লাহ এগুলা কভার হয়ে যাবে। হ্যাঁ। আর আর কোনো ভাইয়া, কোশ্চেন? হ্যাঁ। আমরা যারা নন ক্যাডারের এই যে মেডিকেল সায়েন্স ব্যাচে ভর্তি আছি, মানে জি। তাদের জন্য কি আপনাদের তো স্পেশাল বিসিএস এরও ব্যাচটা চালু হবে? হ্যাঁ, তো আমি তাদের জন্য কি? আপু, এটা কালকে আমরা একটা সেশন নিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের প্রোফাইলে সেশনটা থাকবে। জি, আমি ওটা একটু মিস হয়ে গেছে আমার। হ্যাঁ, ওইটা দেখে নিয়েন। হ্যাঁ, তারপর আমি বলছি যে আপনাদের দুইটা অপশনই আছে, আপনি চাইলে সুইচও করতে পারবেন, অথবা আপনি চাইলে নন ক্যাডারটা আপনি কমপ্লিট, কারণ নন ক্যাডারটা তো আমরা জুনের মধ্যে কমপ্লিট করে দিব।
আপনি চাইলে এটাও করতে পারেন যে আমি তো জুনের মধ্যে এটা পড়ে ফেললাম, দেন আমার যদি ঘাটতি থাকে আমি আবার স্পেশাল বিসিএস এর ব্যাচে তখন ভর্তি হইলাম, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। অথবা যদি আপনি চান যে না আমি এখনই সুইচ করবো, সেই অপশনও থাকবে, এটা আপনার ডিসিশন। আর বিস্তারিত আলোচনাটা আমাদের গতকালকের সেশনে থাকবে, ওইটা আপনার প্রোফাইলে হয়তো রেকর্ড হয়ে যাবে, ওইটা একটু দেখে নিন কেমন, ওখানে আমরা অনেকক্ষণ এটা নিয়ে আলোচনা করেছি। ভাইয়া পাচ্ছি না গতকালের ক্লাসটা। ওইটা এখনো দেয়া হয় নাই, হ্যাঁ, দিয়ে দিবে, আজকের মধ্যে দিয়ে দিবে। আর ভাইয়া আজকে দেখলাম অনেকগুলো ডাবল অ্যান্সার, এরকম অ্যান্সার কতগুলো থাকতে পারে? জি আপু, একটু আবার একটু। এই যে অনেকগুলো কোশ্চিনের অ্যান্সার হচ্ছে ডাবল অ্যান্সার, আচ্ছা, দেখালেন যে দুটো এখন অ্যান্সার, ব্যাপার হচ্ছে এগুলো কি, কেন? পিএসসির কোশ্চেনে ডাবল অ্যান্সার থাকে ভুল হিসাবে, বুঝছেন কিনা আমার কথা, আপনাকে একটাই একটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার করতে হবে, হ্যাঁ। তো ডাবল অ্যান্সার যেগুলাতে আছে ধরে নেবেন যে এগুলাতে পিএসসি পরবর্তীতে যখন বুঝতে পারে যে না এটাতে আমার ডাবল অ্যান্সার চলে আসছে, তখন এগুলা নর্মালি মার্ক দিয়ে দেয় সবাইকে, হ্যাঁ। ধরে রাখেন যে আইডিয়াল হচ্ছে যে কোনো ডাবল অ্যান্সার থাকবে না, যদি থাকে এটা মার্ক আপনারা পেয়ে যাবেন। ভাইয়া আরেকটা কথা, মানে কোনো এইরকম যদি হয় চারটা অপশনের মধ্যে কোনোটাই হবে না, সেক্ষেত্রে এই যে কি আমরা কি আমরা তো দাগাবো দেখছি নাকি দাগাবো না? হ্যাঁ হ্যাঁ, আপনারা খালি রাখবেন এবং এটা আপনাদেরকে মার্ক দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তবে আপনার কাছে যদি মনে হয় যে না কোনোটাই না, আপনি খালি রাখবেন। শুধুমাত্র মেডিকেল পার্টের জন্য কি কোনো কোর্স আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুইটাই আছে, এই যে আমাদের এখানেই দেখেন, যে একটা হচ্ছে যে জেনারেল প্লাস মেডিকেল দুইটাই, কেমন। আর আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে ইয়াতে অবশ্য, আরেকটা হচ্ছে যে অনলি মেডিকেল। তাহলে আপনার যেটা ইচ্ছা বা যেটা আপনার প্রয়োজন, আপনি সেটাই হচ্ছে যে চুজ করতে পারেন। এই যে একটা হচ্ছে জেনারেল প্লাস মেডিকেল, মানে হচ্ছে যে আপনি একদম মনে করেন যে মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন, আগে কখনোই বিসিএস এর জন্য পড়েন নাই, শুরু করবেন, আপনি হচ্ছে যে এই ব্যাচটা চুজ করবেন। আর আপনার অলরেডি জেনারেল পার্ট কিছু পড়া আছে, বা আগে কোচিং করেছেন বা আগে পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, এখন শুধু মেডিকেল পার্টটা পড়বেন, আপনার শুধু মেডিকেলের ব্যাচেও ভর্তি হতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, হ্যাঁ, চয়েস। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেই, কেমন। হয়ে গেলা হ্যাঁ তোমার জন্য হ্যাঁ 2000 হ্যাঁ নিচ্ছে, হ্যাঁ, ঠিক শুধু আছে। তোমার জন্য। এই যে আস্তে আস্তে লাইভ দিচ্ছে। ভাইয়া আরেকটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া জেনারেল থেকেই যে আমাদের নন ক্যাডারের যে মানে এমসিকিউ এর যে সিলেবাসটা দেয়া আছে, ওখানে যে বাংলা দেয়া আছে, কিন্তু এটাতে কি ফোকাস থাকবে মেইনলি গ্রামার, মানে বাংলা এবং ইংরেজি হ্যাঁ, দুটোই কি আমরা গ্রামার যখন থাকবে? আলোচনা করেছি বিসিএস এর মতোই, হ্যাঁ, এখানে স্পেশাল বিসিএসও আপনার সাহিত্য থেকে কোশ্চেন আসবে, বাট 20টার মধ্যে 5টা, ঠিক আছে। নন ক্যাডারও একই রকম, সাহিত্য থেকে কোশ্চেন আসবে, কিন্তু 3টা 4টা 5টা, নট মোর দ্যান 5, 5টার বেশি আসবে না। মেইন ফোকাসটা থাকবে গ্রামারের উপর। ভাইয়া আরেকটা কথা, ওখানে যে টপিকস গুলো দেয়া ছিল সেখানে কিন্তু আপনি নর্মাল বিসিএস এর যে টপিকস এর থেকে কিন্তু কম, এখন কি আমরা ওই টপিকস গুলোই পড়বো না নর্মাল বিসিএস এর জন্য যে টপিকস গুলো আছে, যেমন আপনি আন্তর্জাতিক যদি বাণিজ্য? 47 বিসিএস দিতে চান, আমার জি। কথাটা বুঝেন, 47 বিসিএসটা তো জেনারেল, আপনি সেটার জন্য সবই পড়বেন। কিন্তু যদি আপনি স্পেশাল বিসিএস জন্য এখন থেকে যে আমি 47 দিব না, বা জেনারেল বিসিএস আমি দিবই না, আমি শুধু স্পেশাল বিসিএসটার জন্য প্রিপারেশন নিব, তাইলে আপনি শুধু এই বাংলা, ইংলিশ, ম্যাথ এবং হচ্ছে সাধারণ জ্ঞান, এ চারটা পড়বেন, হ্যাঁ। তবে সেটা তো 47-এর পরে হবে, আপনি যদি এর আগে বাকিগুলো পড়ে ফেলতে পারেন, আপনি 47 বিসিএসটাও, এর মধ্যে 47 বিসিএসও কিন্তু পোস্ট কিন্তু প্রায় মানে কম না, হ্যাঁ, হাজার খানেক পোস্ট আছে, তো সেটাও আপনি দিতে পারলেন আর কি, হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। ভাইয়া আমি ওটা বলিনি, আমি ওখানে দেখলাম যে যে টপিকস গুলো দেয়া আছে, হ্যাঁ জি, টপিকস গুলো আমাদের রিটেনের যে বেস করে যে টপিক দিছে, ওগুলো কিন্তু আপনার 47 বিসিএস এর যে আমাদের সিলেবাস দেয়া আছে ওর থেকে কিন্তু কম মানে একটু হ্যাঁ, কম কম। কম। সেটাই বলছি, আমি কি তাহলে এই টপিকস গুলো পড়লে কমন পাওয়ার হ্যাঁ, এই সম্ভাবনা টপিক গুলো বেশি পড়লেই দিতে হবে, পারি? এই টপিক গুলো পড়লেই হবে। আচ্ছা। তো ভাই একটা কোশ্চেন ছিল। জি আপনাদের কি কোনো বেস এখন রানিং আছে? জি আপু, আরেকবার একটু কাইন্ডলি। 47তম বিসিএস এর জন্য কি কোনো বেস এখন রানিং আছে? হ্যাঁ, এখন ব্যাচ তো অনেকগুলাই রানিং আছে, কিন্তু আমাদের ক্লাসগুলা আপনি হচ্ছে সবচেয়ে ভালো হবে প্রিমিয়াম রেকর্ড ব্যাচটা যদি নেন, কারণ যেগুলা হচ্ছে যে অনলাইন অফলাইন ব্যাচ, ওগুলাতে তো বেশিরভাগ ক্লাস হয়ে গেছে। আর প্রিমিয়াম রেকর্ড ব্যাচটা নিলে আপনার হচ্ছে যে আপনি ইচ্ছা মতো আপনার রেকর্ড আছে, আপনি যখন যেটা ইচ্ছা দেখে নিলেন, সেটা নিতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় যে প্রিমিয়াম যদি এখন শুরু করতে চান, প্রিমিয়াম রেকর্ড ব্যাচটা সবচেয়ে ভালো হবে।
ভাই আমি আচ্ছা একদমই ভাইয়া, নতুন। আসলে আমার এখন কি 47-এর জন্য স্পেশাল বিসিএস টা টার্গেট করে পড়া উচিত? একদম নতুন হইলে স্পেশাল টার্গেট করেই পড়েন। 3 মাসে জেনারেল বিসিএস পড়াটা অসম্ভব না, কিন্তু মানে কঠিন, অবশ্যই কঠিন। হ্যাঁ, কিন্তু আগে তো আমাদের 47টা হবে, তারপর তো স্পেশাল বিসিএস টা হবে না? অবশ্যই অবশ্যই 47 আগে হবে, কিন্তু 47-এর জন্য আপনি সময় পাচ্ছেন হাইয়েস্ট কয়দিন? 3 মাস বা 3 মাসেরও কম। তাহলে আপনি যদি মনে করেন আপনি আজকে 47-এর আমাদের সিলেবাস এবং আমাদের যে ওরিয়েন্টেশন, আমাদের পেজে কিন্তু দেখবেন যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা করেছি, ওগুলো নিয়ে আপনি আজকে বসেন যে আমি এই 3 মাসে এটা পারবো কিনা। অনেকে পারে, আমি বলতেছি না যে অসম্ভব। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এটা আমি 3 মাসে পারবো, আপনি পড়ুন, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবো, আমরা আপনাকে হেল্পও করব। কিন্তু যদি মনে হয় যে না এটা টু মাচ, হ্যাঁ এটা অনেক বেশি, তাইলে আপনি এখন থেকে বরং জেনারেল মানে স্পেশালটা, তবে স্পেশালটা অবশ্যই 47-এর শুধু পড়ে না, অনেক বেশ 5-6 মাস পরেই হবে। হ্যাঁ, তো আপনি যদি 47-এর জন্য পড়েন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, নট মাইনাস পয়েন্ট, আমি ডিসকারেজ করতেছি না, কিন্তু আগে আপনি নিজে ইভালুয়েশন করেন যে আমি 3 মাসে আসলে পারবো কিনা আর কি। হ্যাঁ, সেটা বলতে চাচ্ছি। ভাইয়া মেডিকেল পার্টির একটা বই বের হওয়ার কথা ছিল। হ্যাঁ, বইটা হচ্ছে যে আপু আমরা 18 তারিখের আগে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু হচ্ছে না। আমরা আশা করতেছি 20-22 তারিখের মধ্যে ইনশাল্লাহ, আজকে কালকের মধ্যে, হয়তো কালকে পরশুর মধ্যে প্রি অর্ডার শুরু হবে, 20-22 তারিখের মধ্যে মার্কেটে চলে আসবে আর কি হ্যাঁ, এই ইনশাল্লাহ। বইটা দিয়ে তো স্পেশাল বিসিএস এর জন্য পড়া হয়ে যাবে না হ্যাঁ নাকি ইনশাল্লাহ, আবার? ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে। এই বইটা কিভাবে পেতে পারি? এই যে আমাদের পেজেই আমরা দিয়ে দিব প্রি অর্ডার লিংক, আপনারা অনলাইনে অফলাইনেও কিনতে পারবেন, যে বিসিএস সেন্টারে এসে, অথবা অনলাইনে আপনারা অর্ডার করলে আপনাদের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেওয়া হবে আর কি। ভাই আরেকটা কথা, ওই যে আমি যখন হচ্ছে এখানকার হচ্ছে নন ক্যাডারের পরীক্ষা দেওয়ার পরে আমি স্পেশালের জন্য আপনাদের ওই ব্যাচে সুইচ হব, তখন কি আমার মানে কোনো গ্যাপ বা কোনো সমস্যা হবে, মানে অ্যাডজাস্টমেন্টের একটা না না, কোনো কোনো প্রবলেম অসুবিধা হবে হবে? না, বরং আপনি বাকিদের চেয়ে আমি মনে করি আগাই থাকবেন, তাই না? কারণ হচ্ছে যে আপনি অলরেডি প্রায় সেম সিলেবাস দেখছেন, সিলেবাসে হয়তো সামান্য কিছু ব্যতিক্রম আছে, ম্যাথটা আর কি অ্যাড হবে, বাকিটা কিন্তু আপনার শেষ হয়ে যাবে জুনের মধ্যে একবার। তো আপনি তো অলরেডি একবার সিলেবাস শেষ করে আপনি শুরু করবেন, আপনি বরং আগাই থাকবেন। হ্যাঁ, বাকিদের জন্য সেক্ষেত্রে কিছু ক্লাস মনে হয় মিস হয়ে যাবে, তাই না ভাইয়া? ওইটা রেকর্ড থাকবে, আপনি অনলাইন ব্যাচে ভর্তি হবেন তো, অনলাইন ব্যাচে তো সব রেকর্ড থাকবে, ওইটা দেখে নেবেন আর কি। হ্যাঁ, আর আমাদের ভাইয়া এই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে সব, না? এখন হ্যাঁ যে নন একদম ক্যাডার। পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ড থাকবে, পরীক্ষার দিন পর্যন্ত। ভাইয়া নন ক্যাডারের যে এক্সামটা সেটা কবে হতে পারে, যেহেতু এখন টাইম বাড়ানো হয়েছে 10 তারিখ পর্যন্ত? এটা হচ্ছে যে পিএসসি আসলে পরীক্ষাগুলা আমাদের যেরকম আমরা এফসিপিএস পরীক্ষা দেই বা রেসিডেন্সি পরীক্ষা দেই, ওটার একদম স্পেসিফিক, যে আমার জুলাই সেশন, জানুয়ারি সেশন, আমরা জানি যে 4-5-6 তারিখে পরীক্ষা হবে। বাট পিএসসির পরীক্ষার এরকম কোনো ক্যালেন্ডার নাই। পিএসসির পরীক্ষা হচ্ছে যখন পিএসসি সময় সুযোগ করতে পারে তখন। হ্যাঁ, তো এই কারণে আপনারা দেখেন 47 বিসিএস হওয়ার কথা কবে, প্রথমে বলছে ফেব্রুয়ারি, সেখান থেকে মার্চ, সেখান থেকে এখন আলটিমেটলি বলতেছে জুন। তাহলে এটাও একই রকম, আমরা আমরা মানে সিরিয়ালটা দেখেন, সিরিয়ালটা হচ্ছে কি আগে 47 বিসিএস, তারপরে নন ক্যাডার, তারপরে হচ্ছে যে আমার স্পেশাল বিসিএস। হ্যাঁ, তো আগে যদি জুনে যদি হচ্ছে যে আপনার জেনারেল বিসিএস যদি ঠিক মতো হয় 47, তাহলে জুনের পরে আর কি, জুনের আগে হচ্ছে না, এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি। তো আপনারা এই কয় মাস সময় পাচ্ছেন, এবং হয়তো আরো কিছু পিছাবে আর কি। পিএসসির যেটা বৈশিষ্ট্য আসলে নর্মালি দেখা যায় যে বিভিন্ন কারণে পরীক্ষাগুলো একটু পিছায়। হ্যাঁ, জুনের পরে, এতটুকু আমরা এই মুহূর্তে বলতে পারতেছি, এর বেশি কনফার্ম করে আসলে বলা সম্ভব না। যখনই আমরা কনফার্মেটরি ইনফরমেশন পাবো আমরা আপনাদেরকে জানাই দিব। আর একটা জিনিস ভাইয়া, পিএসসি যে সিলেবাসটা দেয়া আছে সেখানে তো রিটেনের জন্য সিলেবাসটা দেয়া আছে, তো আমরা কি ওই টপিক গুলো কি এমসিকিউ এর জন্য পড়ে নিলে আমাদের জন্য হ্যাঁ, যথেষ্ট? অলমোস্ট ওইটাই। কারণ আমরা নন ক্যাডারের যে কোশ্চেন গুলা, বিগত বিগত নন ক্যাডার পরীক্ষার কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করেছি, দেখেছি যে ওই যেই যেই টপিকটা দেওয়া আছে রিটেনের জন্য, ওই ওই টপিক থেকেই এমসিকিউতে আসে বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা। তবে আপনার ইয়াতে সাহিত্যটা নাই, তাই না? রিটেনে কিন্তু সাহিত্যের কথা বলা নাই, বাট সাহিত্য থেকে যেটা বললাম যে 4-5টা কোশ্চেন থাকবে। সুতরাং আপনারা সাহিত্যের মানে মিনিমাম একটা নলেজ, একদম বিসিএস এর মতো সব করবেন না, কিন্তু মিনিমাম সাহিত্য থেকে কিছু জিনিস পড়বেন, অন্তত কোশ্চেন সলভ করবেন। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও কি সেটা একই রকম, করতে একই হবে? রকম 2-3টা কোশ্চেন আসবে। হ্যাঁ, তবে একদম সহজ কোশ্চেন আসে, ওই উইলিয়াম শেক্সপিয়ার বা হচ্ছে যে আপনার একদম সহজ সহজ টপিক। তো আপনার কোশ্চেন সলভ করবেন, অন্তত কোশ্চেন সলভ করবেন আর কি। হ্যাঁ, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, মেডিকেল সায়েন্সের পার্টটুকু যদি কিনি তাহলে কি জেনারেল পার্টের টুকু কি আলাদা করে বই কেনার কোনো দরকার আছে, লেকচার শিট?
হ্যাঁ, একটা বই তো আসলে লাগে, কারণ হচ্ছে যে আমি যতই বলি, মনে করেন আমি আজকে ক্লাসে অনেক কিছু আপনাকে বলে দিলাম, এটা কি আপনার মনে থাকবে 2 মাস পরে? মনে থাকবে না তো। বাট আপনার হাতের সামনে যদি একটা বই থাকে, আমরা ক্লাসে অনেক কিছুই পড়াই দিব, কিন্তু সব তো আমরা মেমোরিতে আর রাখতে পারি না। আপনার হাতের সামনে একটা বই থাকলে আপনি পরে আবার ওই বই দাগে নিলেন, পরে আবার পড়ে নিলেন। সুতরাং অবশ্যই আমি বই রাখাটাকে আমি এবং আমরা সবাই হচ্ছে যে আমরা এটাকেই বলি, এটাকে অ্যাডভাইস করি যে একটা বই আপনার হাতের সামনে রাখেন। পুরাটা আপনি না পড়তে পারলেন, কিন্তু তাও তো আপনি ওখান থেকে একটা ভিজুয়াল মেমোরি আপনার থাকলো আর কি। হ্যাঁ, আর ভাইয়া আপনাদের যে মেডিকেল পার্টের জন্য যে বইটা বের হয়েছিল, ওটা বাদ দিয়ে কি আমি কি হচ্ছে বোর্ড মানে বই কিছু লাগবে, অ্যানাটমি বই আমাদের যে ফার্স্ট ইয়ারের যে আমরা বই? মোটামুটি মানে এটা আমরা বলতে পারি যে আমাদের 39 এবং 42 বিসিএস আমাদের বইটা থেকে বেশ ভালো পরিমাণে, 100% তো সম্ভব না, এটা আমরা আগেও বলতেছি, 100% আমরা দাবিও করবো না, এটা সম্ভব না, বাট আমাদের বই থেকেই যারা পড়েছেন মোটামুটি তাদের চান্স পাওয়ার মতো মার্ক হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখন ভালোর কোনো শেষ নাই, আমি আপনাদের আবারও বলি, ভালোর কোনো শেষ নেই। আপনি যদি আমার বই পড়া শেষ করার পরে ডেভিডসন পড়েন, লেন্স পড়েন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি গাইটন পড়েন, খুব ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু অ্যাটলিস্ট আগে আগে আমাদের বইটা শেষ করা, তারপরে আপনি যত পড়বেন তত ভালো। ঠিক আছে? ভাই আমি আসলে নন মেডিকেল পার্টের প্রিপারেশনটা একেবারেই আমার নাই। তো আপনি একটা কথা বললেন যে বেশি ডিপলি কিছু আসে না, একটু সুপারফিশিয়াল আসে। যদি একটা একটু পরামর্শ দিতেন যে সুপারফিশিয়াল আসে এরকম একটা বই পড়লে জাস্ট ভাই আমি গাইডলাইন। আপনাকে সোজা কথায় বলি যে আমি প্রথমে আলোচনা করছি 100% কোশ্চেনের মধ্যে 50% সুপারফিশিয়াল। কখনোই এমন হবে না যে 100টা কোশ্চেন সুপারফিশিয়াল, এটা জীবনেও হবে না। 50টা কোশ্চেন সুপারফিশিয়াল হবে। এখন আপনি সুপারফিশিয়ালের মধ্যেও সব কোশ্চেন পারবেন কিনা, সব কোশ্চেন সুপারফিশিয়ালের মধ্যেও দেখবেন যে আপনার answer। সমস্যা নেই কেমন? তো সুতরাং ম্যাডাম। প্যাটার্নটাই এরকম হয় যে 50টা সুপারফিশিয়াল, 25টা একটু হালকা ডিপ, আর আমি বাকি রেডি 25টা খুবই ডিপ। করে দেখি। কেমন? তো সুতরাং আপনি আমাদের লেকচার শিটটা নিতে পারেন, জেনেসিস বিসিএস কেয়ারের যে লেকচার শিট, অথবা আপনি যে কোনো বই, অথবা আমাদের যদি ক্লাস করেন আমরা কিন্তু সুন্দর করে পড়াই দিব। এটা আমি আপনার উপর ডিসিশনটা ছেড়ে দিতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তবে একটা বই আপনাকে অবশ্যই পড়তে হবে, এটাই। ঠিক আছে, আমার মনে হয় ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো আমরা আরেকটা সেশন নিব ইনশাল্লাহ বুধবারে। হ্যাঁ, আপনাদের আরো অনেক কোশ্চেন আছে আমি জানি, তো আমরা ইনশাল্লাহ ওই দিন শেষ করব। আজকের মতো আমরা শেষ করে দেই, কেমন? সবাইকে ধৈর্য ধরে আমাদের সেশনটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। এখানে কিন্তু